মাস্টার মশাই শারমিন আহমেদ নইতা। 11 বছর বিলেতে থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে সৌরভ। পুরো নাম তাহসিন হাওলাদার সৌরভ। জমিদার বংশের একমাত্র উত্তরসূরি সৌরভ নিজে। 90 দশকে যত সম্পত্তির মালিক তার দাদা পিতা হয়েছিলেন তা এখন কল্পকাহিনী বললে ভুল হবে না। সম্পত্তি শুধু পেলেই হয় না, তা ধরে রাখতে জানতে হয়। বসে বসে খেলে তো রাজার হালও একদিন ফুরিয়ে যায়। সৌরভের দাদাজান আরাম আয়েশ করে খেয়ে গেছেন। তার বাবাও একই কাজ করেছেন। জায়গা জমি যা ছিল অল্প অল্প করে বিক্রি করে খেয়ে গেছেন। এখন শুধু আছে পূর্বপুরুষের রেখে যাওয়া 2 তলা জমিদার বাড়ি, একটা পুকুর ও 2টা চাষের জমি। জমিদার বাড়ির 2 তলা জুড়ে শুধু সৌরভের পায়ের ধ্বনি বাজে। তার পরিবারের কেউ আর বেঁচে নেই। 7 বছর আগে সেই ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়ে গ্রামের অনেকেই মারা গেছে। ঘরে ঘরে ছিল মরা কান্না, ক্ষুধার যন্ত্রণা। অসুস্থ হয়ে ধুকে ধুকে মরেছে মানুষ। কেউ কেউ দীর্ঘ দিন খেতে না পেয়ে লোকজন মারা যাচ্ছিল। গ্রামের জমিগুলো শুকিয়ে গিয়েছিল। সেখানে ফসল ফলেনি কয়েক বছর। কৃষকেরা মনোবল হারিয়ে ফেলেছিল। একদিকে ফসল ফলছে না, অন্যদিকে পরিবার প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়েছিল তারা। সারাদিন পর ঘরে এসে যখনই দেখে সন্তানেরা কাঁদছে খিদের যন্ত্রণায়, ইসস বুকের ভেতর কি সে যন্ত্রণা! আহা দুমড়ে মুচড়ে উঠত তখন। বৃদ্ধ বাবা মার কঙ্কালসার হয়ে গেছে শরীর। কোথাও একটুখানি খাবার নেই। গাছের পাতা ঝরে পড়েছে, গাছ শুকিয়ে কাঠ হয়ে গেছে। মাটি ফেটে চৌচির। চারিদিকে মানুষের আহাজারি শুধু। ইসস কি ভয়ানক দিন ছিল সেগুলো! ভাবতেই শরীরে কাটা ফুটে, হাতের পশম দাঁড়িয়ে যায়, গলা শুকিয়ে আসে। সৌরভ তখন বিলেতে। এইসব ঘটনা রেডিওতে শুনেছিল। বিলেতে দুর্ভিক্ষ ছুঁতে পারেনি তাকে, কিন্তু ছুঁয়েছিল তার পরিবার প্রিয়জনদের। এক এক করে সবাইকে গিলে খেয়েছিল দুর্ভিক্ষ। অসহায় ছিল সে। বসে বসে শুধু দিন গুনেছে। কে কখন মারা গেছে তার হিসাব রেখেছে। শেষবার একখানা চিঠিপত্র পাঠিয়েছিল তার মা, এরপর আর কোনো চিঠি আসেনি। শেষ সৌরভের পরিবার মাটির সাথে মিশে যায়। 1994 সালে একটা চিঠি পাঠিয়েছিল সৌরভ। তার উত্তর এখনো কেউ দেয়নি। দিবেই বা কে? কেউ যে আর বেঁচে ছিল না। ততদিনে তার পুরো পরিবার মরে গেছে। একদিকে রোগ, অন্যদিকে দুর্ভিক্ষ, বাঁচার কোনো পথ ছিল না। অনেকেই সে সময় মাটি কামড়ে পড়ে থেকেছে, আবার অনেকে এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে গেছে। আবার এমনও হয়েছে, অন্য গ্রাম থেকে এই গ্রামে থাকতে এসেছিল লোকজন। বাসা বেঁধেছিল নতুন করে। তারপর 7 বছর কেটে গেছে। গ্রামটাও ধীরে ধীরে প্রাণোচ্ছল হয়ে উঠেছে। বৃষ্টি পড়ছে, ফসলের জমিতে নতুন নতুন ফসল উৎপাদিত হচ্ছে, কৃষকের চোখ চকচকে, মুখে হাসি, তাদের পরিবারও খুশি। সব কিছু আগের মতো চঞ্চল হয়ে উঠেছে। কেবল এর মাঝে কয়েকশো মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে। শুধু কি মানুষ, পশু পাখিও তো আছে। সৌরভ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এই পৃথিবীতে তার আপনি বলতে কেউ নেই। সে কত একা। এত বড় জমিদার বাড়িতে সৌরভ আর একজন কাজের লোক ছাড়া কেউ থাকে না। বিলেতের উজ্জ্বল ভবিষ্যৎ পায় ঠেলে গ্রামে ফিরে এসে সামান্য প্রাইমারি স্কুলের মাস্টারি করাই লোকে তাকে পাগল বলে। সেসব কথা গায়ে মাখে না সৌরভ। লোকের কাজ কথা বলা। তারা নানান কথা বললেই তাদের মুখ বন্ধ করা যাবে না। এর চেয়ে ভালো তাদের কথা শুনেও না শোনার ভান করা। সৌরভ নিজেও জানে সে এই ছোট্ট স্কুলে পড়িয়ে গ্রামের ভবিষ্যৎ পাল্টাতে পারবে না। কিন্তু তার দ্বারা একটা ছাত্র ছাত্রীও যদি অনুপ্রাণিত হয়, পড়াশোনা করে, যদি এই ছোট্ট গ্রাম থেকে উঠে গিয়ে শহরের কোনো কলেজে চান্স পায়, তাহলে সে নিজেকে সফল শিক্ষক মনে করবে। তার পরিশ্রম সার্থক হবে। এই স্কুলের প্রতিটি শিশুর চোখে সে স্বপ্ন দেখার আগ্রহ ঢুকিয়ে দিয়েছে। এখন শুধু তাদের হাত ধরে একটু এগিয়ে দিতে পারলেই জয় তার নিশ্চিত। সৌরভ গ্রামের প্রাইমারি স্কুলে চাকরি নিয়েছে প্রায় 1 বছর হয়ে গেল। এরই মধ্যে সবার পছন্দের মাস্টার মশাই হয়ে গেছে সে। আর সবচেয়ে পছন্দের হয়েছে আলোর। ছোট্ট চড়ুই পাখির মতোই সারাক্ষণ কিচিরমিচির করে। আর থেমে থেমে ডাকে মাস্টার মশাই। সৌরভ হেসে ফেলল আপনমনে।
গ্রামের সেই কাঁচা মাটির আঁকাবাঁকা সরু পথ ধরে হাঁটছিল সৌরভ। রাস্তার একপাশে ধানের ক্ষেত ও আরেক পাশে ঝোপঝাড়। বাতাসে মিশে আছে মাটি ও গোবরের গন্ধ। দূর থেকে ভেসে আসছে গরুর ঘণ্টার টুংটাং শব্দ। স্কুল ছুটির পর এ পথ দিয়েই বাড়ি ফেরে সৌরভ। স্কুলের ছোট ছোট শিশুদের কত বকুনি দেয় সে, তবুও কেউ তার কথায় রাগ করে না। না, কেউ করে না বললে ভুল হবে। একজন করে, সে হলো আলো। সহসা ধ্বনিত হলো একটি কণ্ঠস্বর, মাস্টার মশাই ও মাস্টার মশাই। কারো অযাচিত কণ্ঠ শুনে হঠাৎ দাঁড়িয়ে গেল সৌরভ। কণ্ঠটা তার বড্ড পরিচিত। হুম, ঠিক ধরেছে, এটা আলোর গলা। কোথায় সে? সৌরভ ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকালো। কই, কোথাও তো নেই সে। তাহলে কি সৌরভের মনের ভ্রম? আলোর কথা চিন্তা করছিল বলেই তার কণ্ঠ শুনতে পেল? এমনটা তো হয় না কখনো। সে ভুল করেছে, ভুল শুনেছে। উহু, হতেই পারে না। ওটা আলোই ছিল। সহসা সৌরভকে চমকে দিয়ে ঝোপঝাড়ের আড়াল থেকে বেরিয়ে এলো আলো। সঙ্গে সঙ্গে কপালে 4 ভাঁজ পড়ল সৌরভের। মুখখানা পেঁচার মতো করে রেখেছে দেখে হাসতে হাসতে কুটি কুটি হয়ে যায় আলো। 2 হাতে পেট চেপে ধরে এগিয়ে এলো। হাসতে হাসতে গাল ও পেট দুটোই ব্যথা করছে তার। সৌরভ শক্ত গলায় বলল, ঝোপঝাড়ের আড়ালে কি করছিলে? যদি সাপে কামড়াতো? আলো বলল, ওখানে সাপ নাই। সাপ তো ওই বাঁশ ঝাড়ের পেছনে থাকে। অনেক পাকা পাকা কথা শিখেছ দেখছি। আলো আবারও খিলখিল করে হেসে উঠল, যেন মাস্টার মশাই অনেক মজার কৌতুক বলেছেন। আলো তার ছোট ছোট আঙুল দিয়ে সৌরভের তর্জনী চেপে ধরে। 1 কদম 2 কদম এগিয়ে যেতে যেতে বলল, মাস্টার মশাই। ও মাস্টার মশাই, তার ডাকে অদ্ভুত এক মাধুর্য আছে। শুনলেই মোমের মতো গলে যায় সৌরভের মন। সৌরভ কোমর বাঁকিয়ে ঝুঁকে পড়ল। আলোর কপালে টোকা দিয়ে বলল, এত মিষ্টি করে ডাকো কেন? মায় পড়ে যাই তো। আমি এক নিঃস্ব মানুষ। এত মায়া নিয়ে কোথায় ঠাঁই হবে আমার? আলো আবারও খিলখিল করে হেসে উঠল। 35 বছর বয়সী সৌরভের কথার অর্থ 8 বছরের আলোর বোধগম্য হবে না। স্বাভাবিক, সে এমনিতেই হাসে, যেন হাসির ব্যামো হয়েছে। তার হাসিমাখা মুখটা দেখে সৌরভ হেসে ফেলল। দুজনেই হাসতে হাসতে হাঁটতে লাগল। এ সময় সৌরভ বলল, যদি সঠিক সময়ে বিয়ে করতাম তাহলে আজ তোর মতন একটা মেয়ে থাকতো আমার। আলো পিটপিট চোখে তাকায়। সে কি ভেবে হুট করে বলল, মাস্টার মশাই? সৌরভ ভ্রু উঁচু করে বলল, হু, কিছু বলবি? হু, বল না, তোর কথা শুনতে আমার বেশ ভালো লাগে। আলো চিন্তা করতে লাগল, সে কি বলবে। এদিকে আলো কিছু বলছে না দেখে সৌরভ নিজেই বলতে লাগলো, মানুষ মনে করে আমি পাগল। এত বছর বিলেতে পড়াশোনা করেছি, সেখানে চাকরি বাকরি না নিয়ে গ্রামে চলে এসেছি। আর এখানে এসে স্কুলে পোলাপান পড়াচ্ছি। তাই তারা আমাকে ছোট চোখে দেখে। তাতে অবশ্য আমার কিছুই যায় আসে না। তারা তো আর জানে না শহরের চাকরির থেকে এই গ্রামের মাস্টারি করাই কত সুখ শান্তি লুকিয়ে রয়েছে। সকালে ঘণ্টা বাজলেই মাঠের ওপারে ছেলেমেয়েদের দৌড়ে স্কুলে আসা দেখতে ভীষণ মজা লাগে। ওদের নিষ্পাপ হাসি, মাটির গন্ধে ভরা পা, কাঁধে ঝুলানো ব্যাগ, সব মিলিয়ে যে শান্তি পাই অন্য কোথাও তা পাই না। ক্লাসরুমের জানালা দিয়ে বাইরে যখন তাকাই, দৃষ্টি ছুটে যায় দূরের তালগাছের মাথায় বসে থাকা বকপাখির দিকে। প্রতিদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে পাখির ডাক, মাঠের হালচাষের শব্দ আর স্কুলের ঘণ্টার আওয়াজ, এই তিনটাই এখন আমার জীবনের শেষ সম্বল। আলো এতক্ষণ চুপচাপ তার মাস্টার মশাই এর কথাগুলো শুনছিল। যদিও সে কিছুই বুঝতে পারেনি, তবে এতটুকু বুঝেছে যে তার মাস্টার মশাই যাই বলছিল ভালো বলেছে। মাস্টার মশাই এর একটা কথাই আলোর মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে বারবার। যদি সঠিক সময়ে বিয়ে করতাম তাহলে আজ তোর মতন একটা মেয়ে থাকতো আমার। আলো হুট করে বলে ওঠল, মাস্টার মশাই, আপনি আমার মাকে ভালোবাসেন? হঠাৎ এমন কথায় থমকে দাঁড়ালো সৌরভ। বিস্ময় চোখ দুটো বড় বড় করে তাকালো। ঠোঁট দুটো হালকা ফাঁক হয়ে গেল। পায়ের নিচ থেকে মাটি সরে গেছে যেন তার। পরমুহূর্তেই নিজেকে সামলে নেয় সৌরভ। বাচ্চা মেয়ে ভেবে কথাটা হাওয়ায় উড়িয়ে দেয়।
সৌরভ ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলল। তারপর ভ্রুকুচকে করে জিজ্ঞেস করল, এই কথা তোমায় কে শিখিয়েছে আলো? আলো ঠোঁট উল্টিয়ে ফেলল। একটু পরেই নিজ থেকে বলল, টেলিভিশনে দেখেছি। যখন কেউ কাউকে ভালোবাসে তখন তারা বিয়ে করে নেয়। মাস্টার মশাই, আপনি আমার মাকে বিয়ে করে নেন। তাহলে আমরা একসাথে থাকবো সব সময়। সৌরভ চোয়াল শক্ত করে শক্ত গলায় বলল, আজ থেকে তোমার টেলিভিশন দেখা বন্ধ। আমি আজই তোমার মায়ের কাছে নালিশ দেব, যাতে তোমাকে আর টেলিভিশন দেখতে যেতে না দেয়। আলো ভীষণ ভয় পেয়ে যায়। মাকে সে খুব ভয় পায়। সঙ্গে সঙ্গে আলোর চোখ দিয়ে টপটপ করে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তা দেখে মায়া লাগলো সৌরভের। সে বলল, আচ্ছা আচ্ছা, আর কাঁদতে হবে না। মায়ের কাছে বিচার দেব না। কিন্তু তুমি কথা দাও, এমন কথা আর বলবে না। আলো হেঁচকি তুলে বলল, কেন? এই কথাগুলো কি পচা? হু, অবশ্যই পচা। এসব বড় মানুষের কথা, আর তুমি এখনো খুব ছোট। তাই এমন কথা তুমি আর বলবে না। ঠিক আছে? আলো ঘাড় কাত করে। সে আর কখনো এমন কথা বলবে না। রাজ্যের মন খারাপ নিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে আছে 8 বছরের ফুটফুটে মেয়েটা। চোখ দুটো বড় আর গভীর, বড় বড় কালো পাপড়ি, পলক ফেলছে একটু পরপর, নাকটা সরু, ছোট মুখের সাথে দারুণ মানিয়েছে। ঠোঁট দুটি হালকা গোলাপি, বিকেল বেলার রোদ ঝরে পড়ছে তার চোখে মুখে, নরম দুটো গাল, ঘাড় পর্যন্ত চুল বাতাসে উড়ছে মৃদু গোলাপের পাপড়ির মতো। ঠোঁট দুটি নেড়ে দুটো কথা বলেই গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে সৌরভের মুখের দিকে। সে বয়সে ছোট হলে কি হবে? খুব চালাক। সৌরভ তার মন খারাপ দেখতে পারে না। আলোর মন ভালো করার জন্য সৌরভ বলল, তোমার মা তো আর আমাকে পছন্দ করে না আলো। আমি একা পছন্দ করলে তো আর বিয়ে হয়ে যাবে না। আলো তার হাত থুতনিতে রাখে। ভ্রু কুঁচকে তাকায় মাটির দিকে। তাকে দেখে মনে হচ্ছে সে কোনো গভীর চিন্তায় মগ্ন আছে। সৌরভ ভ্রু কুঞ্চিত করে তাকিয়ে রইল। এত অল্প বয়সে এত বুঝদার হয়েছে মেয়েটা। মাশা আল্লাহ। তার কথাবার্তা শুনে বোঝার উপায় নেই তার মাত্র 8 বছর বয়স। যেমন সুন্দরী দেখতে, বড় হলে তেমন বুদ্ধিমতীও হবে। তার মাথা থেকে পা পর্যন্ত শুধু মায়া। একবার তাকালে শুধু তাকিয়ে থাকতেই মনে চায়। কথা বলা শুরু করলে শুধু শুনতেই ইচ্ছা করে। বাংলায় একটা প্রবাদ আছে, গরিবের ঘরে রাজকন্যার জন্ম। এই বাক্যটা অতি অবলীলায় আলোর দিকে ছুড়ে দেয়া যায়। সৌরভ বুক ভরে শ্বাস নিল। মাঝে মধ্যে খুব ইচ্ছে হয়, সে ভাবে, যদি আলো সত্যিই তার মেয়ে হতো, তখন সে কি করত? খুশিতে আত্মহারা হয়ে যেত, নাকি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াত? মেয়েটার প্রতি বড্ড মায়া হয় তার। কেন এত মায়া হয়? কেমন চোখ দুটো গোলগাল করে তাকিয়ে থাকে। সে দৃষ্টি তীরের মতো বুকে এসে বিঁধে। ভাঙা ভাঙা সুরে কথা বলে তার সবকিছুই ভালো লাগে সৌরভের। আলো তার মায়ের রং পায়নি। ওর ত্বক ফর্সা আর ওর মায়ের ত্বক একটু চাপা, তবে সে শ্যামাঙ্গিনী হলেও আলোর মতোই সুন্দরী। সৌরভ মাথা ঝাঁকাল। কি ভাবছে সে? মাথাটা কি একেবারে গোল্লায় গেল তার? আলো মুখে একটা শব্দও উচ্চারণ করছে না। বুঝতে বাকি নেই মেয়েটার ভালোই মন খারাপ হয়েছে। সৌরভ শীতল কণ্ঠে বলল, আলো। এই আলো, শুনছ? আলোর ধ্যান ভাঙল এতক্ষণে। সে নাকমুখ ফুলিয়ে বুকে দুহাতের ভাঁজ ভেঙে বলল, মাস্টার মশাই, আপনি আমার মাকে বিয়ে করবেন? আলোর এ কথায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে সৌরভ। কি বলবে বুঝে উঠতে পারে না সে। আলো ম্লান কণ্ঠে আবারও বলল, আমি কখনোই বাবার আদর পাইনি। মাস্টার মশাই, আপনি আমার বাবা হবেন? আমি মাকে দেখেছি, রোজ রাতে কান্না করে, বলে আমি না থাকলে মা কবেই মরে যেত। এত কষ্ট নাকি তার সহ্য হয় না। নানিও মাকে অনেক কথা শোনায়। মা তখনও শাড়ির আঁচলে মুখ লুকিয়ে কাঁদে। আপনি আমার মাকে বিয়ে করুন না মাস্টার মশাই, তাহলেই তো আমি আপনার মেয়ে হয়ে যাই। আপনার আর মেয়ে লাগবে না তখন। সৌরভ মৃদু হাসল। সে সস্নেহে আলোর মাথায় হাত বুলিয়ে বলল, তোমার নানির সাথে আমি এই বিষয়ে কথা বলবো। দেখবে তখন তোমার মাকে আর কেউ বকবে না। আলো মুখ ভার করে নিচু গলায় বলল, আপনি আমার মাকে বিয়ে করবেন না মাস্টার মশাই?
সৌরভ স্থির দৃষ্টিতে তাকিয়ে আলোর চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, করব আলো। তবে তোমার মা যদি রাজি হন তবেই। 2 পাড়ার মোড়ে ছোট্ট এক টিনের দোকান। সকাল সন্ধ্যা ধোয়া ওঠা চায়ের কাপে জমে উঠে গল্পের আসর। কৃষক, দিনমজুর, বুড়োরা সবাই একসাথে বসে নানান গল্পে মেতে উঠেন, নিজেদের সুখ দুঃখের আলাপ করে করে ঘন্টা কাটিয়ে দেয়। সে সব গল্পের নীরব সাক্ষী হয়ে বসে থাকেন হালিমা বেগম। স্বামী মারা যাওয়ার পর তার ব্যবসাটাকে দুহাতে আঁকড়ে ধরেন তিনি। কাঠকয়লার আগুনে নিজেকে পুড়িয়ে সংসার চালিয়ে যাচ্ছেন দিব্যি। এই জীবনের প্রতি কোনো আফসোস নেই তার। যত আফসোস শুধু মেয়েটার নিয়ে। জোয়ান বয়সেই স্বামীহারা হয়েছে, সাথে একটা নাতনিও আছে। সেদিকটা চিন্তা করতে গেলে পাগল হয়ে যান হালিমা বেগম। তিনি যতদিন বেঁচে আছেন ততদিন মেয়ে আর নাতনিকে ফেলবেন না। কিন্তু চোখ বুজলে তখন কি হবে? হালিমা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। জীবন বড়ই অদ্ভুত। বিকেল হলেই চায়ের দোকানে ভিড় জমে। জমজমাট হয়ে উঠে চারদিক। হালিমা বেগম রেডিও ছেড়ে দেন তখন। এরই মধ্যে দোকানে এসে হাজির হলো সৌরভ মাস্টার। তাকে দেখে হাসলেন হালিমা বেগম। সৌরভকে বসতে বলে তিনি কাপে চা ঢালতে ঢালতে বললেন, চা খাইবেন তো মাস্টার? সৌরভ আশপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে বলল, চাচি, আজ চা খেতে আসিনি। আলোর বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। সৌরভ একটু থেমে আবারও বলল, দোকানে তো অনেক মানুষ, আপনি একটু বাইরে আসলে খুব ভালো হতো। হালিমা বেগম 2 হাত কাপড়ের আঁচলে মুছে বললেন, তুমি যাও, আমি এই চাটা দিয়ে আসতেছি। সৌরভ মাথা নাড়ল, মৃদুস্বরে বলল, আচ্ছা চাচি। সৌরভ বাইরে এসে দাঁড়ালো। তখনই তার চোখে পড়ল মাঠের দিকে। নানান বয়সের ছেলেপুলেরা খেলা করছে সেথায়। মেয়েরা মাটির উপর দাগ টেনে কি এক অদ্ভুত খেলা খেলছে, মুখ দিয়ে শুধু কুতোকুতো শব্দ করছে আর দাগের উপর চারা ফিক্কা মারছে। একটু দূরেই আরেকটু বড় ছেলে মেয়েরা একসাথে দাঁড়িয়াবান্ধা খেলা খেলছে, তারপরেই কিছু ছেলেরা ক্রিকেট খেলছে, এদের মাঝে আলো নেই। সে তার বয়সী বাচ্চাদের সাথে খেলা করছে কিংবা বাসায় আছে। হাসির শব্দ, দৌড়ঝাঁপ, আনন্দের হুল্লোড়ে ভরে উঠেছে খেলার মাঠ। এমন সময় আলোকে দেখল সৌরভ। নারিকেল গাছের পাতার ওপর বসে আছে। আর 3 জন ছেলে পাতার সামনের দিক ধরে টেনেটুনে তাকে নিয়ে যাচ্ছে। আলো খিলখিল শব্দ করে হাসছিল। তার মুখে হাসি দেখে হেসে ফেলল সৌরভ। সে সময় পাশে এসে দাঁড়ালেন হালিমা বেগম। নাতনির হাসিমুখ দেখে তিনি বললেন, মাস্টার মশাই। সৌরভ ঘুরে তাকালো। অত্যন্ত নম্র গলায় বলল, হুট করে এসে আপনার কাজে বিঘ্ন ঘটাচ্ছি, তার জন্য অনেক দুঃখিত আমি। হালিমা হাত নেড়ে বললেন, আমি কিছু মনে করিনি বাবা। তোমার যখন ইচ্ছা তখন আমার দোকানে আসতে পারো, আমার কোনো সমস্যা নাই। তা হঠাৎ আসছো? আলো কোনো অপরাধ করছে নাকি বিচার নিয়ে আসছো? বুঝোই তো বাবা, বাপ মরা মেয়ে, কখন কি দুষ্টুমি করে ফেলে বলা মুশকিল। তবে তুমি আমার কাছে সব কও, আমি ওকে বোঝাব। সৌরভ মাথা নাড়ল, বলল, তেমন কিছু না চাচি। আলো অনেক ভালো মেয়ে, এতটুকু বয়সে অনেক বুঝদার সে। ও কোনো অন্যায় করেনি আমার কাছে। আমি এসেছি অন্য এক কারণে। কি কারণ বাবা? হালিমা বেগম উৎসুক হয়ে জানতে চাইলেন। সৌরভ কিক্ষণ ঠোঁট কামড়াল, তারপর বলল, আমি এসেছি বিয়ের প্রস্তাব নিয়ে। হালিমা বেগম চোখ বড় বড় করে চাইলেন। বিয়ে? কার বিয়ে? কিছুই বুঝতে পারছেন না তিনি। সৌরভ অস্বস্তিতে পড়ে গেল। সমানে ঘামছে সে। কিভাবে বিষয়টা বুঝিয়ে বলবে সেটাই বুঝতে পারছে না। সৌরভ লম্বা করে নিঃশ্বাস ফেলল। তারপর সকালের ঘটনা হালিমা বেগমকে ধীরে ধীরে শোনাল। সব শুনে চকিত তাকালেন হালিমা বেগম। তার নাতনি সত্যি অনেক বুঝদার হয়েছে, নয়তো এটুকু বয়সে এত কিছু চিন্তা সে কখনোই করতে পারত না। হালিমা বেগম তাকালেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি এখন কি চাও মাস্টার? সৌরভ বলল, আমি আপনার মেয়ে আয়েশাকে বিয়ে করতে চাই। চাচি, আপনি জানেন আমার এই পৃথিবীতে কেউ নাই, তাই আমার দিক থেকে প্রস্তাব নিয়ে আসারও কেউ নাই। আলোর কথা আমি গভীরভাবে চিন্তা করেছি, ওর জায়গায় ও ঠিক আছে। আয়েশা ও আলোর দায়িত্ব আমি নিতে চাই। আমার মেয়ের মতো থাকবে আলো, বাকিটা আপনার ইচ্ছার ওপর ছেড়ে দিলাম।
হালিমা বেগম হালকা হেসে বললেন, আমি যে আয়শার বিয়ের কথা চিন্তা করি নাই তা কিন্তু না মাস্টার। আমি অনেকবার ওকে বিয়ের কথা বলেছি কিন্তু মেয়ে আমার বিয়ে করবে না। সেই এক কথা বলে বসে থাকে। আমি বুড়া মানুষ, কখন মরে যাই তার নাই ঠিক। এমতাবস্থায় জোয়ান মাইয়া আর ছোট নাতনির জন্য কিছু করে রেখে না গেলে আমি যে শান্তি পাব না। তুমি সরাসরি কথা বলেছ তাতে আমি খুব খুশি হয়েছি। তোমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কোনো রাস্তা আমার নাই। তুমি চিন্তা করিও না বাবা, আমি আলোর মাকে যেমনে হোক রাজি করাবো। তোমার মতন পাত্র সারা গ্রাম খুঁজেও কেউ পাইবে না। তুমি চিন্তা করো না, আমার দিক থেকে বিয়ে পাকা। আমি আজই বাসায় গিয়ে আয়শার সাথে এই বিষয়ে কথা বলবো। সৌরভ মৃদু হেসে বলল, তাহলে চাচি, আমি এখন যাই? এক কাপ চা খেয়ে যেতে? না চাচি, অন্য একদিন। এখন মাতব্বরের বাসায় যেতে হবে। ওনার ছেলেকে আবার আমি টিউশন পড়াই। হালিমা বেগম কপাল কুঁচকে বললেন, কি শন না চাচি, ওটা টিউশন মানে কোচিং বা প্রাইভেট পড়াই। ও আচ্ছা আচ্ছা, তাহলে যাও, সাবধানে যাবে কিন্তু বাবা। আচ্ছা চাচি। 3 দিঘির ঘাটে বসে বসে থেকে থালাবাসন ধুয়ে উঠে এলো আয়েশা। বাড়ির দিকে যেতে যেতে পথেই দেখা হয়ে গেল প্রতিবেশী জসিম ভাইয়ের সাথে। তিনি এদিক দিয়েই যাচ্ছিলেন, পথিমধ্যে আয়েশাকে দেখে থমকে দাঁড়ালেন। জসিম ভাই ডেকে বললেন, এই আয়েশা, শুনো। আয়েশা থেমে গেল। জসিম ভাইয়ের দিকে তাকিয়ে তিনি বলেন, জি জসিম ভাই, কিছু বলবেন? জসিমের চোখ কুঁচকে গেল সঙ্গে সঙ্গেই। সে রুক্ষ গলায় বলল, ভাই? আমি আবার কোন জন্মের ভাই তোমার? যাই হোক, সেই সব কথা বাদ দাও। তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। তা তুমি কি চিন্তা করছো আমাকে নিয়া? মন স্থির করছো? তোমার বাসায় বিয়ার প্রস্তাব কি পাঠামু? তুমি তো জানো সেই ছোট থেকে তোমাকে আমার পছন্দ। তোমার বিয়ে হয়েছিল, একটা বাচ্চা আছে। আমার কোনো আপত্তি নাই তাতে। আয়েশা দাঁতে দাঁত কটমট করে রাগ সংযত করে বলল, জসিম ভাই, আমি আপনাকে আগেও বলেছি আর এখনো বলছি, আপনি আমার পেছনে পেছনে ঘুরবেন না। আমার আপনাকে পছন্দ না। আমি সারা জীবন একা থাকবো, তবুও আপনাকে বিয়ে করব না। আর আপনার লজ্জা করে না? ঘরে বউ বাচ্চা ফেলে আমাকে এইসব কথা বলেন? লজ্জা করব কেন? পুরুষ মানুষের চায় বিয়ে করা জায়েজ। আমি 4 বউ পালতে পারুম। আমার সেই ক্ষমতা আছে, তাহলে লজ্জা পাবো কেন? তুমি যতই নাখরা দেখাও আয়েশা, বিয়ে আমি তোমাকে করমুই। আয়েশা আর এক মুহূর্তও দাঁড়ালো না, হনহনিয়ে চলে গেল জায়গা ছেড়ে। জসিম নিঃশব্দে পিছু নিচ্ছিল তার। পথে দুজন লোককে দেখে পেছনে থেকে চলে গেল। 7 বছর ধরে ওই বদমাশ লোকটা জ্বালিয়ে মারল আয়েশাকে। আয়েশা ধূপধাপ পা ফেলে বাড়িতে এলো। 2 ডিসিম জমির ওপর ছোট এক টিনের ঘর, ঘরের চারপাশে বড় বড় আম কাঁঠাল গাছ দাঁড়িয়ে আছে। উঠোনের দক্ষিণ কোণে পাতা আছে একখানা চৌকি খাট। খাটের ওপর থালাবাসনগুলো রেখে 1 মিনিট বসল আয়েশা। শরীরটা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। ভালো লাগে না কিছুই এখন। মনে চায় সারাদিন শুয়ে থাকি। কিন্তু শুয়ে বসে থাকলে তো আর পেট চলবে না। রাতের জন্য রান্না করতে হবে। আয়েশা জলদি জলদি রান্নাঘরের দিকে এগিয়ে গেল। সন্ধ্যা হওয়ার আগে রান্না শেষ করে ঘরে চলে যাবে। এরই ফাঁকে উঠোনের একপাশে দাঁড়িয়ে হাত ছেড়ে ডাকে আলোকে। আলো, ওই আলো, বাসায় আয়, পড়তে বসবি। আলো কি আর শোনে তার মায়ের কথা? সে তখন বড়দের খেলায় অংশ নিয়ে হয়েছে দুধ ভাত। হালিমা বেগম মেয়ের গলার স্বর শুনতে পেলেন। দোকান থেকে উকি দিয়ে আলোকে ডেকে তাড়াতাড়ি বাসায় পাঠালেন তিনি। আলো সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড়ে গেল। মা তখন লাকড়ি চুলার মুখে দিয়ে আগুন ধরাচ্ছে। আলোকে দেখে বলল, হাত মুখ ধুয়ে আয়, পড়তে বসবি। আলো বলল, আমার আজ পড়তে ইচ্ছা করছে না মা। আজকে না পড়ি? আয়েশা মেয়ের দিকে তাকিয়ে বলল, আজকে রাতে তোকে ভাত খেতে দেব না। ঠিক আছে, চলবে। আলোর মুখটা একটুখানি হয়ে গেল। খাবারের কথা আসলে যেমন মন ভালো হয় তার ঠিক তেমনই খাবার পাবে শুনে মন খারাপও হয়ে যায়। একবেলা খাবার না খেয়ে থাকলে পেটে কি জ্বালা করে। আলো খাবারের কথা মাথা রেখে হাত মুখ ধুয়ে পড়তে বসে গেল। আয়েশা একদিকে রান্না করছে আর আরেকদিকে মেয়েকে পড়াচ্ছে। এভাবেই রাত হয়ে গেল।
ঘড়িতে তখন সম্ভবত 8টা বাজে। দোকান বন্ধ করে বাড়িতে ফিরে আসেন হালিমা বেগম। আলো ততক্ষণে ঘুমিয়ে গেছে। তিনি হাতমুখ ধুয়ে এসে ঘুমন্ত নাতনির কপালে চুমু দিয়ে খেতে বসলেন। আলুর শাক ভাজি, মাছ ভাজা ও ভাত দিয়ে পেট ভরে খেয়ে উঠলেন হালিমা বেগম। রাতে ঘুমোতে যাওয়ার আগে সারাদিন যা বেচাকেনা হয় তা নিয়ে বিস্তার আলাপ করেন মেয়ের সঙ্গে। সেই আলাপ করতে বসে আয়েশাকে বিয়ের কথা বললেন হালিমা বেগম। হালিমা বেগম বললেন, জীবনে কম কষ্ট তো করিস নাই, এখন একটু সুখের দেখা পেলে ক্ষতি ক? আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। একবেলা খেলে পরের বেলা কি খাবো সেটা নিয়ে ভাবতে হয়। তুই তো কম কষ্টে বড় হসনি। সে ছোট থেকে কষ্ট করে বড় হয়েছিস। খিদের জ্বালায় পেটে গামছা বেঁধেছিস। এখন সেসব অতীত। কিন্তু মিথ্যে নয় কিছুই। তুই যা কষ্ট সহ্য করেছিস সেসব তোর মেয়েও করুন। তুই কি তাই চাস? আয়েশা মাথা নাড়ল, বলল, না মা, আমি যা কষ্ট করেছি সেই কষ্ট আমার মেয়ে কখনো না পাক। আমি যে সহ্য করতে পারবো না ওর কষ্ট। হালিমা বেগম মেয়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, সেজন্য একটা কথা বলতে চাই। রাগ করিস না। তুই আবার বিয়ে কর, সংসারী হো। এতে তোর আর আলো দুইজনেরই মঙ্গল হবে। আজ তোর জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে। আমি রাজি। এবার তুই রাজি হলেই 4 হাত এক করে দেব। ছেলে খাঁটি সোনা, লাখে একটা। আমাদের সৌরভ মাস্টার তোকে বিয়ে করতে চান। তুই না করিস না মা? নিজের না হোক, মেয়ের ভবিষ্যতের কথা একটু চিন্তা কর। আর গ্রামের অবস্থা তো দেখিস, কতগুলো শকুনহা করে বসে আছে তোকে ছিঁড়ে খাওয়ার জন্য। আমি তোকে জোর করব না। তুই ঠান্ডা মাথায় চিন্তা কর, তারপর তোর মতামত জানাবি আমাকে। শেষ একটা কথাই বলবো, যোগ্য পাত্র সব সময় পাওয়া যায় না। যখন পাওয়া যায় তখন হাতছাড়া করতে নেই। মাস্টারকে তুই বিয়ে করতে রাজি হয়ে যা। আমি। আলোও তাই চায়। আয়েশা চোখ তুলে তাকালো। আলোও তাই চায়? এর অর্থ কি? সে চায় তার মা ওর মাস্টারকে বিয়ে করুন। কিন্তু ও তো ছোট। বিয়ের কি বুঝে সে? আয়েশা অনেক ভাবল। আজকের বিকেলের ঘটনা মাথায় রেখে ও আলোর মুখের দিকে তাকিয়ে সে বিয়েতে রাজি হয়ে গেল। আয়েশার সামনে যখন কেউ তার মেয়েকে এতিম বলে তখন তার কষ্টে বুক ফেটে যায়। আলোর বাবা প্রয়োজন। সব দিক চিন্তা করে আয়েশার সবচষ্ট জবাব, আমি রাজি। 4। বাড়ির উঠোন জুড়ে ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে মানুষজন। চারদিক গমগম করছে কোলাহলে আজ আয়েশার বিয়ে। সেজন্যই উৎসুক পাড়া পড়শিরা বর দেখতে ছুটে এসেছে। আয়েশার বিয়ে সৌরভ মাস্টারের সাথে হচ্ছে বলে অনেকেই হিংসায় জ্বলে যাচ্ছে। চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রয়েছে এক কোনায়। সেদিকে খুব একটা পাত্তা দিচ্ছেন না হালিমা বেগম। তাদের দেখেও না দেখার ভান করছেন তিনি। এমন ভাব, যার জ্বলছে জ্বলুক, তাতে আমার কি? মেয়ে আমার সুখী হলেই 16 আনা চুকিয়ে যাবে। বিয়ের আনন্দ ও হাসির ঝিলিক ঝরছে সবার মুখে মুখে। আলো ওর মাস্টার মশাই এর পাশে আসন পেতে বসেছে। তার ঠিক সামনেই কাজী সাহেব বসে আছেন। সৌরভ আর আয়েশার বিয়ে পড়ানো শুরু করলেন তিনি। আয়েশা কবুল বলেছে আগেই, এবার সৌরভের পালা। কাজী সাহেবের কণ্ঠে উচ্চারিত হলো, বলো বাবা কবুল। সৌরভ গভীর নিঃশ্বাস নিয়ে ধীরে ও দৃঢ় স্বরে 3 বার কবুল বলল। বিয়ে সম্পূর্ণ হলো তাদের। আজ থেকে সে আলোর বাবা। গর্বে বুক ফুলে উঠল তার। সৌরভ 2 হাত বাড়িয়ে কোলে নিল আলোকে। আলো তখন খিলখিল শব্দে হাসল। কোমল গলায় বলল, মাস্টার মশাই। সৌরভ হাসিমুখে বলল, হু। আলো বলল, চলুন মায়ের কাছে যাই। এখন? হু। আর একটু পর। পরে কেন? এখনো সময় হয়নি আলো। সঠিক সময় এলে তোমার নানি নিজেই আমাদের তোমার মায়ের কাছে নিয়ে যাবেন। আলো জিজ্ঞেস করল, সময় কখন হবে? এই তো মা, একটু পরেই। আচ্ছা। হালিমা বেগম ভেতর ঘর থেকে বেরিয়ে এলেন। হাতে তার মিষ্টির কার্টুন। পাড়াপড়শি যারা এই আনন্দের সময় পাশে ছিলেন তাদেরকে মিষ্টি খাওয়ালেন তিনি। কাউকেই দাওয়াত দেওয়া হয়নি। ঘরোয়াভাবে বিয়েটা দেওয়ার ইচ্ছে ছিল তার। কিন্তু কিভাবে যেন সবাই জেনে গেল বিষয়টা। তাদের আশাতে মন খারাপ করেননি হালিমা বেগম, বরং খুশি হয়েছেন। তবে কষ্ট লাগছে কিছুটা, কাউকে একবেলা খাওয়াতে পারলেন না। গরিব মানুষ।
অত চাকচিক্য করার পয়সা যে নেই। স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। তাই মিষ্টি দিয়েই চালিয়ে দিলেন। সবশেষে সৌরভকে নিয়ে গেল সে ঘরে, যে ঘরে আয়শা আছে। সৌরভ আর আয়শা পাশাপাশি দাঁড়িয়ে আছে। তার সামনেই দাঁড়িয়ে আছেন হালিমা বেগম। কিসব নিয়ম নীতি আছে সেগুলোই পূরণ করছেন। নিয়ম শেষ হতেই ঘর ধীরে ধীরে ফাঁকা হতে লাগল। আয়শা ও সৌরভের বিদায় মুহূর্ত গনিয়ে এসেছে। বাড়ির সামনেই একটা বেবি ট্যাক্সি দাঁড়িয়ে আছে। নতুন বউ নিয়ে বেবি ট্যাক্সিতে চড়ে সৌরভ। একসময় বেবি ট্যাক্সি ছুটে গেল গ্রামের সেই চেনা পরিচিত রাস্তা ধরে। 5 মিনিটের মধ্যে পৌঁছে গেল তারা। সদর দরজায় দাঁড়িয়ে আছেন মফিজ আকবর। নতুন বউকে বরণ করে ঘরে তুললেন তিনি। এখানেও কিছু নিয়মনীতি আছে, সেগুলো মফিজ নিজেই পালন করলেন। বাড়িতে কোনো স্ত্রীলোক নেই, তাই সব কাজ মফিজকেই করতে হয়েছে। রাত 8টার দিকে খাবার খেয়ে রুমে চলে যায় আয়শা ও আলো। বিছানায় শুতেই ঘুমিয়ে গেছে মেয়েটা। আয়শা তখন জানালার পাশে গিয়ে বসে। নতুন জীবন, নতুন আলো, নতুন সবই, তবু কোথায় যেন এক খাদ রয়ে গেছে। আয়শা ভারী নিঃশ্বাস ফেলল। সহসা পায়ের শব্দ শুনে চকিত তাকালো আয়শা। সৌরভ ঘরে ঢুকেছে। সে দরজা বন্ধ করে এগিয়ে এলো আয়শার কাছে। আয়শা সোজা হয়ে দাঁড়িয়ে গেল তখন। সৌরভ জানালার বাইরে উকি দিল একবার, তারপর 2 হাত পেছনে ভাঁজ করে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। মেরুদণ্ড টানটান করে বলল, সব কত তাড়াতাড়ি হয়ে গেল তাই না? গত সপ্তাহে তোমার মাকে বলেছিলাম বিয়ের কথা, আর আজ তুমি আমার বউ। এ কথার পিঠে চুপ করে রইল আয়শা। সৌরভ বলল, কি হয়েছে, তোমার কথা বলছো না কেন? আয়শা চোখ তুলে তাকালো। বলল, কি হবে আমার? কিছুই তো হয়নি। সৌরভ ঠোঁট উল্টিয়ে ফেলল। পাশে থাকা আরামকেদারায় বসতে বসতে বলল, কিছু তো অবশ্যই হয়েছে। কিন্তু কি? ধরতে পারছি না আমি। একটু থেমে সৌরভ আবারও বলল, তোমাকে বিয়ে করতে জোর করেছিল কেউ? আয়শা নিবিড়ভাবে ডানে বামে মাথা নাড়ল। বলল, না। তাহলে আমাকে বিয়ে করতে হঠাৎ রাজি হলে কেন? আমি যতদূর শুনেছি তুমি এর আগে অনেকের প্রস্তাব নাকচ করেছ। আমার বেলায় রাজি হলে কেন? আয়শা ঘুরে দাঁড়ালো। জানালা দিয়ে বাইরে তাকালো সে। আকাশের বুকে জ্বলজ্বল করছে চাঁদ ও তারকা জ্যোৎস্নার আলো চারদিক ঝলমল করছে। মৃদু বাতাসে গাছের ডালপালা মৃদু দুলছে, বাড়ির পেছনের পুকুরটায় জ্যোৎস্না পড়েছে। বাতাসের সাথে পানি ঢেউ খাচ্ছে আর জ্যোৎস্নার আলো চিকচিক করে উঠছে। সৌরভের প্রশ্নের জবাব সঙ্গে সঙ্গে দিল না আয়শা। সে অনেকক্ষণ চুপ করে থাকে, তারপর সৌরভের দিকে না তাকিয়েই বলল, আলো আপনাকে খুব পছন্দ করে। সৌরভ ভ্রু কুঞ্চিত করে বলল, শুধু কি আলোর জন্যই বিয়ে করেছ? আয়শা মাথা নাড়ল। হ্যাঁ। জানতে পারি কেন? আয়শা হাসল। চাপা হাসি। তারপর বলল, আপনিও তো তাই করেছেন। আপনি হতে চেয়েছিলেন আলোর বাবা, আমি আপনার সেই ইচ্ছাটাই পূরণ করেছি। সৌরভ অপার বিস্ময় চোখ দুটো বড় বড় করে শুধালো, তুমি জানতে? হ্যাঁ। সেজন্যই তো বলেছি, আলো আপনাকে খুব পছন্দ করে। আলো আমার মেয়ে। আমি ওর কষ্ট বুঝি। সবার বাবা আছে, শুধু ওর বাবা নেই। মেয়েটা কষ্ট পায়। ওর মন কাঁদে বাবার জন্য। কি আর করার? দুর্ভিক্ষের সময় তিনি যে মারা গেছেন। আয়শা গভীর নিঃশ্বাস ফেলল। তারপর বলল, আলো বাবা ডাকতে চায়, কিন্তু ডাকতে পারে না। আলোর সাথে কারো এত ঘনিষ্ঠ সম্পর্ক নেই। আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন ওর নানার প্রতিও এত টান ছিল না। কিন্তু ও আপনি বলতে অজ্ঞান। সারাক্ষণ শুধু মাস্টার মশাই। মেয়েটা ভীষণ ভালোবাসে আপনাকে। তাছাড়া আপনাকে বিয়ে করার পেছনে আরও একটা বড় কারণও অবশ্য আছে। আয়শার এ কথার পিঠে ভ্রু কুঞ্চিত করল সৌরভ। কি এমন কারণ, যার জন্য আয়শা তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে? মনের মধ্যে কৌতূহল জেগে ওঠল। জানার তীব্র আকাঙ্ক্ষা থেকে সৌরভ জিজ্ঞেস করল, কি কারণ? আয়শা একটু দম নিয়ে বলল, আমি বুঝতে পারি আমার শরীরের ভেতরে অনেক বড় একটা রোগ হয়েছে। যে কোনো সময় মরে যেতে পারি। জানি না হঠাৎ কবে মরে যাই। তখন আমার মেয়েটার এই দুনিয়ায় কেউ থাকবে না। ও একা হয়ে যাবে। মানুষের লাথি উষ্ঠা খাবে। আমি মা হয়ে সে সব সহ্য করতে পারবো না।
আমি বিয়ে করতে এজন্যই রাজি হয়েছি যে আমার হঠাৎ কিছু হয়ে গেলে আপনি ওকে দেখে শুনে রাখবেন। কখনো মায়ের অভাব বুঝতে দিবেন না। আমি চাই ও সবসময় ভালো থাকুক। মাস্টার মশাই, আপনি আমাকে কথা দিন, আমি যদি হঠাৎ মারা যাই আপনি আমার মেয়েটার খেয়াল রাখবেন। আমাকে কথা দিন আপনি। আয়েশা উত্তেজিত হয়ে গেল। এ পর্যায়ে উঠে দাঁড়ালো সৌরভ। আয়েশাকে দুহাতে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি চিন্তা করো না, তোমার কিছুই হবে না। আমি তোমাকে শহরে নিয়ে যাব, শহরের সবচেয়ে ভালো ডক্টরকে দেখাবো। আয়েশা বলল, কিন্তু। সৌরভ ওর তর্জনী আয়েশার ওষ্ঠদয় রেখে বলল, কোনো কিন্তু নয়, আমি তোমাকে ডক্টর দেখাবই, সব রকম টেস্ট করাবো, দেখবে তোমার কিচ্ছু হয়নি। তুমি যে বলো তোমার অনেক বড় রোগ হয়েছে, এটা তোমার মনের ভুল। আমি প্রমাণ দেব তোমাকে, তুমি অনেক দিন বাঁচবে। আমরা দুজন একসাথে আলোর খেয়াল রাখব। আয়েশার দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সৌরভ আলগোছে চোখের জল মুছে দিয়ে বলল, আমি থাকতে তোমাদের চিন্তা কিসের? আজ থেকে তোমাদের সমস্ত দায়িত্ব আমার। সারাদিন অনেক দখল গিয়েছে, এখন এসো, ঘুমাবে। হু। ফজরের পরপর ঘুম ভাঙল সৌরভের। ঘুম থেকে উঠেই আলোর কপালে শুকনো চুমু খেল সে। মেয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে ঘুরে তাকালো। আয়েশাকে ডাকার জন্য তার দিকে একটু ঝুঁকে গেল সে। কয়েকবার আওয়াজ দিল তাকে। কি আশ্চর্য, আয়েশার সাড়া শব্দ নেই। কি হয়েছে ওর? সৌরভ সোজা হয়ে বসল। আয়েশার হাত ধরতেই চমকে উঠল সে। বরফের মতো ঠান্ডা হয়ে আছে হাত। বুকের ভেতর ধক করে উঠল সৌরভের। স্তব্ধ হয়ে গেল সে। কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারল না। এভাবে কয়েক মিনিট পেরিয়ে যেতেই আয়েশা বলে চিৎকার করে উঠল সৌরভ। তার চিৎকার শুনে দৌড়ে এলো মফিজ। দরজায় কষাঘাত করতেই দরজা খুলে দিল সৌরভ। সকাল হলো। গতকাল যারা বিয়ের কনে দেখতে এসেছিল আজ তারাই মৃতদেহ দেখতে এসেছে। বিয়ে বাড়ির আনন্দ এক রাতেই মৃত বাড়ির কান্নায় পরিণত হয়েছে। দুনিয়ার সব সুখ দুঃখের হিসাব নিকাশ চুকিয়ে ওপারে চলে গেল আয়েশা। খবর পেয়ে ছুটে এসেছেন হালিমা বেগম। মেয়ের মৃতদেহ জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন তিনি। এ কি হয়ে গেল তার? কি সর্বনাশ! আলো ওর মায়ের বুকের ওপর পড়ে কাঁদছে। অস্ফুট স্বরে বলল, মা, মা, ও মা, উঠো না। তুমি এখানে শুয়ে আছো কেন? ও মা, উঠো। তোমার কষ্ট হচ্ছে না মা? মা গো, আমাকে কোলে নাও না মা। ও মা, উঠো। আয়েশার মৃতদেহ উঠোনে রাখা হয়েছিল। ধুলোবালি লেগে আলোর জামা ময়লা হয়ে গেল। সৌরভ তাকে কোলে তুলে নেয়। তাকে নিয়ে একটু দূরে চলে গেল সে। আলো কান্না করতে করতে বলল, আমাকে ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাব, আমাকে যেতে দাও। পাড়া পড়শিরা হায় হায় করছেন। মাত্র কাল বিয়ে হলো আর আজই মরে গেল। কি দুর্ভাগ্য মেয়ের। একটা দিন সংসার করতে পারল না। আফসোস করতে লাগলো সবাই। মৃত লাশ বেশিক্ষণ রাখার নিয়ম নেই, যত দ্রুত সম্ভব কবর দিতে হয়। দুপুর 12টার মধ্যে জানাজা ও দাফন কাজ সম্পূর্ণ হলো আয়েশার। আয়েশা অসুস্থ ছিল। কেউ জানতেই পারল না সে কি রোগে আক্রান্ত ছিল, কেনই বা মারা গেল, কেউ জানতে পারল না। 5 সকাল হয়ে গেছে। পূর্ব আকাশে সূর্য উঠেছে। সূর্য তার কোমল আলো ছড়িয়ে দিয়েছে পৃথিবীর বুকে। সেই হলদে সোনালি রোদ জানালা গলে ঢুকছে ঘরে। খাটের ওপর গভীর ঘুমে ডুবে আছে আলো, এখনো ঘুম ভাঙেনি তার। খোলা জানালার ধারে দাঁড়িয়ে এক চড়ুই পাখি কিচিরমিচির করে ডাকছে, মাঝে মধ্যে লাফিয়ে লাফিয়ে পাল্টে নিচ্ছে নিজের জায়গা। এক সময় তার ছোট্ট ডানা ঝাপটা দিয়ে ওড়ে গেল খোলা আকাশে। 16 বছরে পা দিয়েছে আলো। এখন রূপে ও যৌবনে ভরপুর এক তরুণী সে। বয়সের তুলনায় গায়ে গতরে বড় হয়ে গেছে সব, যদিও তার বয়স এখনো মাত্র 16, তবু তাকে দেখলে মনে হয় 18 বছরের উচ্ছল যুবতী। কৈশোর পেরিয়ে যৌবনের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে সে। এ সময় ঘরে প্রবেশ করল সৌরভ। নিশ্চুপ পায়ে হেঁটে গেল খাটের কাছে। তারপর ধীরে ধীরে বসল বিছানায়। আলতোভাবে হাত বুলিয়ে দেয় আলোর মাথায়। মৃদু ও নরম স্বরে ডাকল তাকে, আলো, এই আলো, উঠো মা। বেলা হয়ে গেছে তো, ঘুম থেকে উঠো।
স্কুলে যাবি না? আলো বিশেষ উঠল না। আড়মোড়া ভেঙে বলল আরেকটু ঘুমোই। স্কুলে পড়ে যাব। সৌরভ ফোঁস করে নিঃশ্বাস ফেলল। আলোর হাত ধরে টেনে তুলল তাকে। তারপর বলল এখনই উঠো। ফ্রেশ হবি, রেডি হবি, তারপর খাবি, অনেক সময় ব্যয় হবে তো মা। আলো সৌরভের দিকে তাকিয়ে মৃদু হাসল। তারপর বলল স্কুলে যাব তো মাস্টার মশাই, তার আগে আরেকটু ঘুমোই। এটুকু বলে আবারও শুয়ে পড়ল আলো। মুহূর্তে মুখটা কালো হয়ে গেল সৌরভের। আলো বড় হয়েছে কিন্তু সে এখনো সেই ছোটবেলার মতো তাকে মাস্টার মশাই বলেই ডাকে। সৌরভের কষ্টটা এখানেই। সে চায়, খুব করে চায়, আলো তাকে বাবা বলে ডাকুক। বাবা ডাক শুনতে বড্ড লোভ হয় সৌরভের। কিন্তু মুখ ফুটে বলতে পারে না যে আলো তুই আমাকে আর মাস্টার মশাই ডাকিস না, তুই বরং এখন থেকে আমাকে বাবা ডাকিস। আমি তোর মুখে বাবা ডাক শুনতে চাই। কিন্তু না, সে এই কথা বলতে পারে না। বলতে গিয়েও কোথায় যেন আটকে যায়। শেষে আর বলতে পারে না। সৌরভ চায় আলো মন থেকে তাকে বাবা ডাকুক। সে কেন বলে দিবে? কোনো কিছু চেয়ে নেওয়ার থেকে না পাওয়াই ভালো। জোর করে কিছুই চায় না সৌরভ। আলো মন থেকে তাকে বাবা বলে ডাকবে, সেই দিনের অপেক্ষায় আছে সৌরভ। নিবিড়ভাবে ডানে বামে মাথা নাড়ল সে। আলোর দুহাত ধরে আবারও টেনে তুলল তাকে। তারপর বলল একদম না, এখনই উঠতে হবে। ব্রাশ করে আয়। আমি খাবার বাড়ছি। সময় বেশি নেই আলো। সৌরভ রুম থেকে চলে গেল। আলো ধীরে ধীরে বিছানা থেকে নামল। নিশ্চল পায়ে হেঁটে ওয়াশরুম গেল সে। ফ্রেশ হয়ে স্কুল ড্রেস পরে তৈরি হয়ে নিচে নামল। সৌরভ খাবার টেবিলে বসে আছে। আলো এসে পাশে বসল তার। মফিজ তখন দুজনার প্লেটে রুটি ও সবজি বেড়ে দিতে লাগল। রুটি ছিঁড়ে সবজি দিয়ে খেতে খেতে সৌরভ বলল 1 মাস পরেই তোর পরীক্ষা। এখন এত ঘুমোলে চলবে না। সকাল সকাল উঠে পড়তে বসতে হবে। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে তোকে। তুই তো জানিস তোকে নিয়ে আমার কত স্বপ্ন। এটুকু বলে থামল সৌরভ। আলো তখন গিলে যাচ্ছে। সৌরভ আবারও বলল শুনছিস কি বলছি? আলো মাথা নাড়ল। বলল শুনছি। এখন থেকে ঠিকমতো পড়বি তো? আলো হেয়ালি করে বলল এত পড়ে কি হবে মাস্টার মশাই? একদিন তো বিয়ে হয়ে যাবে। সৌরভ প্রথমবারের মতো ধমক দিল আলোকে। সে বলল আলোহ, তোর মুখে এই কথা আর যেন না শুনি। তোকে আমি অনেক পড়াবো। তুই পড়বি। গায়ের আর 5টা মেয়ের মতন তোর জীবন হবে না। তুই গায়ের স্কুল থেকে পাশ করে ঢাকা শহর যাবি পড়াশোনা করতে। তার জন্য যা করা দরকার আমি তাই করব। কিরে কথা কান দিয়ে ঢুকলো? ঢুকেছে। খাবার পর্ব চুকিয়ে বাপ মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। পাশাপাশি হাঁটতে হাঁটতে গল্পগুজব করতে লাগলো ওরা। সৌরভ নিজের মতো করে একের পর এক কথা বলেই যাচ্ছে আর আলো তার কথার প্রত্যুত্তরে শুধু মাথা দুলিয়ে হু হা না বলে জবাব দিচ্ছে। স্কুলের দিকে এগিয়ে যেতে যেতে পড়ালেখার বিষয় নিয়ে আলোচনা করতে লাগলো সৌরভ। আলোকে নিয়ে তার অনেক স্বপ্ন। সে অনেক বড় হবে। এই গ্রাম থেকে বেরিয়ে শহরে যাবে সে পড়তে, তারপর বিলেতেও পড়তে পাঠাবে। কত শত কথার ভাণ্ডার খুলে বসল সৌরভ। কিশোরী মন সে কথায় গুরুত্ব দিচ্ছে না। তার যে পড়তে ভালো লাগে না মোটেও। মাস্টার মশাই জোর করে পড়তে বসায় বলেই কেবল পড়তে বসে আলো। তা না হলে পড়তো না সে ভুলেও। গতকাল রাতে সামান্য বৃষ্টি হয়েছিল। তাতেই রাস্তাঘাট কাদা কাদা হয়ে গেছে। খুবই সতর্কতার সঙ্গে পা ফেলে হাঁটছিল আলো। লাল মাটি। একটু বৃষ্টি হলেই পিছলা হয়ে যায়। এ সময় একটু সাবধানে হাঁটতে হয়, নয়তো ধূপ করে পড়ে যাওয়ার ভয় থাকে। কাদা মাটির রাস্তাটুকু পার করে এলো ওরা। রাস্তার মোড়ের ফুচকাওয়ালার দিকে চোখ আটকে গেল সৌরভের। সৌরভ এক পলক ওদিকে তাকিয়ে থেকে আলোর উদ্দেশ্য বলল কিরে ফুচকা খাবি? তোর তো আবার ফুচকা খুব পছন্দ। খাবি ফুচকা? আলো উজ্জ্বল মুখে বলল হু, খাবো। আমি আর ফুচকা খাবো না এটা কখনো হয়েছে নাকি? দিন রাত 24 ঘন্টা ফুচকা খেতে পারবো আমি। সৌরভ হেসে ফেলল। তাহলে চল। বলেই আলোর হাত ধরে নিয়ে গেল ফুচকাওয়ালার কাছে। ফুচকাওয়ালার পাশে দাঁড়িয়ে সৌরভ বলল ভাই 1 প্লেট ফুচকা দেন। ঝাল একটু বেশি করে দিবেন।
ফুচকাওয়ালা মাথা নাড়িয়ে বললেন, এখনই দিতেছি, আপনারা বসেন। ট্রোলের পাশে কয়েকটি চেয়ার রাখা আছে। সৌরভ আর আলো দুটিতে বসল। একটু পরেই এক প্লেট ফুচকা দিয়ে গেল ফুচকাওয়ালা। আরাম করে খেতে লাগলো আলো। সৌরভ বলল, ঢাকা শহর মস্ত বড় শহর। ওখানে 4 চাকার গাড়ি ও বড় বড় বিল্ডিং আছে। তুই দেখলে চমকে যাবি। অনেক সুন্দর জায়গা। তুই ঢাকা শহর দেখতে চাস না? আলো উৎসুকভাবে মাথা দুলালো। একটা জায়গা সম্পর্কে এত শুনলে দেখার লোভ তো যে কারো হবে। আলোরও হচ্ছে। আলো বলল, আমিও ঢাকা শহর দেখতে চাই। এইবার এসেছে লাইনে। সৌরভ ঠোঁট কামড়ে হাসল। এই কথাটাই শুনতে চাচ্ছিল সে। বলল, দেখতে চাই বললেই তো আর দেখা যায় না। ঢাকা শহর দেখতে চাইলে তোকে অনেক পড়তে হবে, বুঝছিস? বেশি বেশি পড়বি, তাহলে রেজাল্ট ভালো আসবে, তবেই না ঢাকা শহরের কলেজগুলোতে চান্স পাবি। ভালো রেজাল্ট না হলে শহর দেখার ইচ্ছা বাদ দিয়ে দে। আলো কি যেন ভাবল, তারপর বলল, ঠিক আছে, আমি ভালো করে পড়াশোনা করব। তারপর তুমি আমাকে শহর দেখাবে তো? আলোর কথায় খুশি হয়ে গেল সৌরভ। সে হেসে ফেলল। মাথা দুলিয়ে বলল, হ্যাঁ দেখাবো। ফুচকা খাওয়া হয়ে গেছে আলোর। এ সময় বেল বাজার শব্দ কানে এলো। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো আলো। টুলের ওপর প্লেটটা রেখে হরবড়িয়ে বলে ওঠল, বেল দিয়ে দিছে। আমি এখন যাই। বলেই স্কুলের দিকে ছুটে গেল। সৌরভ উঠে দাঁড়ালো। ফুচকার দাম মিটিয়ে দিয়ে একটু দেরি করেই ফিরল সে। স্কুলের গেটের কাছাকাছি যেতেই নজর গেল একটা ছেলের দিকে। স্কুলের সামনে দাঁড়িয়ে ভেতরে উকি দিচ্ছে সে। তার দৃষ্টি আলোর দিকে। সৌরভ এগিয়ে গেল। ছেলেটার উদ্দেশ্য বলল, ওদিকে কি দেখছো? আশিক তাকালো না। সে না তাকিয়ে হাতের ইশারায় আলোকে দেখিয়ে বলল, ওই মেয়েটাকে। কত সুন্দর সে, যেন ডানাকাটা পরী। সৌরভ ঠান্ডার আগে বলল, আজকের পর আর যদি তোমাকে এইখানে দেখি তাহলে ঠ্যাং ভেঙে রেখে দেব। সৌরভের কথাটা হুমকির মতো শোনালো। আশিক চোয়াল শক্ত করে তাকালো। সৌরভের দিকে তাকিয়ে বলল, আপনি কে এই কথা বলার? সৌরভ দাঁত কটমট করে বলল, ওর বাপ। আশিক হতভম্ব হয়ে গেল। বাংলায় একটা প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, এখানে সেটাই ঘটেছে। আশিক কি করবে না করবে ভাবতে ভাবতে আমতা আমতা করে বলল, সরি আঙ্কেল, ভুল হয়ে গেছে, বলেই ছুটে পালিয়ে গেল। তার যাওয়ার দিকে তাকিয়ে রইল সৌরভ। রাগে বলল, লাফাঙ্গা কোথাকার, আমার সামনে দাঁড়িয়ে দুটো কথা বলার সাহস নেই, আর এসেছে আমার মেয়েকে পছন্দ করতে হতচ্ছাড়া। আশিক কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। বাংলায় একটা কথা আছে, তা হলো, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আশিক কি করবে না করবে ভাবতে ভাবতে আমতা আমতা করে বলে, সরি আঙ্কেল, ভুল হয়ে গেছে, বলে ছুটে পালিয়ে গেল। সৌরভ তার দিকে তাকিয়ে বলল, লাফাঙ্গা, সামনে দাঁড়িয়ে দুটো কথা বলার সাহস নেই, এসেছে আমার মেয়েকে পছন্দ করতে হতচ্ছাড়া। বলেই ক্লাসের দিকে এগিয়ে গেল সৌরভ। আর তার চোখে মুখে ছড়িয়ে পড়ল বিরক্তি। 6 মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করে শহরের এক নামী কলেজে ভর্তি হয়েছে আলো। 6 মাস হলো সে হোস্টেলে থাকে। নতুন পরিবেশ, নতুন মানুষ, সব কিছুর সাথে মানিয়ে নিতে প্রথম প্রথম একটু সমস্যা হয়েছিল আলোর। তার কাছে এগুলো সব নতুন অভিজ্ঞতা। এরই ভেতর আরেক ঝামেলা এসে পড়ে জীবনে। 2 মাস আগে হঠাৎই মাস্টারমশাই ফোন করেন। জানান তার পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে তার দিনকাল। আরও বলেন, স্কুলে বড় একটা সমস্যা হয়েছে। অন্য এক শিক্ষক ও এক ছাত্রীকে ঘিরে জটিল এক ঘটনাকে কেন্দ্র করে স্কুলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুল কবে খুলবে কেউ জানে না। কি ঘটনা তা আর খোলাসা করে বলেননি মাস্টার মশাই। আলো বড় হয়েছে, সে নিশ্চয়ই বুঝতে পেরেছে সেটা। স্কুল বন্ধ করার আগে মাসিক বেতনও দেওয়া হয়নি। তাই মাস্টার মশাইয়ের হাত এখন একেবারে ফাঁকা। বড্ড অসহায় কণ্ঠে তিনি জানালেন, এই মাসে টাকা পাঠাতে পারবেন না। যেভাবেই হোক টাকার ব্যবস্থা করে সামনের মাসে পাঠিয়ে দিবেন। এই মাসটা একটু কষ্ট করে চলার জন্য বলে ফোন রেখে দিলেন মাস্টার মশাই। আলো পড়ে গেল পাহাড়সম সমস্যায়। কলেজের ফি, কোচিং ফি দুটোই দিতে হবে শিগগিরই। পরের মাসে টাকা পাঠাবেন বলেও
টাকা পাঠাতে পারেননি মাস্টার মশাই। লজ্জায় গুটিয়ে নিয়েছেন নিজেকে। আলোর কাছে যা টাকা পয়সা ছিল সেগুলো দিয়ে এতদিন চলেছে, কিন্তু এখন চলা খুবই কষ্টসাধ্য হয়ে গেছে। একা শহরে থেকে পড়াশোনা ও নিজের খরচ সামলানো ক্রমেই কঠিন হয়ে উঠেছে তার জন্য। রাত গভীর হতে লাগল। আলোর মনের ভেতর ঝড় উঠল। বালিশে মুখ চেপে ডুকরে কেঁদে উঠল সে। আলোর সঙ্গে একই রুমে আরেকটি মেয়ে থাকে। নাম তার রুবি। ওর বাড়ি রাজশাহীতে। গ্রামের বাড়িতে বাবা মা আর দুজন ছোট বোন আছে ওর। আলোর সাথে রুবির তেমন বন্ধুত্বপরায়ণ সম্পর্ক নয়, মাঝে মধ্যে গল্প করত বসে বসে। সন্ধ্যার পর থেকে বাইরে ছিল রুবি। কিছুক্ষণ আগেই ফিরেছে। আলোকে কাঁদতে দেখে উঠে এলো সে। আলোর খাটের পাশে দাঁড়িয়ে আলোকে ডেকে বলল, কি হয়েছে? তুমি কাঁদছ কেন? হঠাৎ কারো সঙ্গ পেয়ে আরো শব্দ করে কাঁদল আলো। নিঃশব্দে আলোর কষ্ট ভাগ করে নেয় রুবি। আলোকে জড়িয়ে ধরে পিঠে আলতো করে হাত বুলিয়ে দেয়। আলো সংযত হয়। শব্দ করে নাক টানল সে। আমায় বলো কি হয়েছে? রুবি জিজ্ঞেস করল। আলো সংকোচ ছেড়ে ঘটনা তাকে জানালো। সব শুনে গম্ভীর হয়ে গেল রুবি। একটু পরেই সে বলল, আমার কাছে একটা উপায় আছে। শোনো, ঢাকা শহরে টাকা ইনকাম করা খুবই সহজ। তুমি কোনো চিন্তা করো না। আমি তোমাকে কাল এক জায়গায় নিয়ে যাব। সেখান থেকে তুমি যত ইচ্ছা তত ইনকাম করতে পারবা। আলো যেন অন্ধকারে এক টুকরো আলোর দেখা পেল। সে সরল মনে বলল, সত্যি? আমাকে সেখানে নিয়ে যাবে? আমার টাকার খুব দরকার। টাকার খিদে সবারই থাকে। তুমি আর চিন্তা করো না, তোমাকে কালই আমার সাথে নিয়ে যাব। আলো খুশি মনে আরেকবার জড়িয়ে ধরে রুবিকে। তারপর যে যার মতো ঘুমিয়ে গেল। পরদিন। এখন বিকেল বেলা। কলেজ থেকে হোস্টেলে এসে একটু পর রুবির সঙ্গে বেরিয়ে গেল আলো। রাস্তায় নেমে একটা রিকশা ডাকে রুবি। তারপর দুজনে ওটাতে চড়ে বসল। অন্য এক এলাকায় এলো ওরা। সেই এলাকার এক চিপা গলি দিয়ে ঢুকল রিকশাটা। রাস্তার এক পাশে টং দোকান ও অন্য পাশে একটি দোতলা বাড়ি। বাড়ির সামনেই রিকশাটা থামালো চালক। রিকশা থেকে নামলো ওরা। রুবি ভাড়া মিটিয়ে দিতে রিকশা ঘুরিয়ে চালক চলে গেল। আলো আশ্চর্য চোখে চারদিকে চোখ বুলাচ্ছে। দুই তলার প্রতিটি ঘরের বারান্দায় দুজন করে মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। ওরা একে অপরের সাথে কথা বলে হাসি ঠাট্টা করছে। আলো ওদের দিক থেকে চোখ সরিয়ে রুবির দিকে তাকায়। তারপর জিজ্ঞেস করল, এটা কোন জায়গা? এটাই আসল জায়গা, বলল রুবি। এখানে একবার ঢুকলে শুধু টাকা আর টাকা। যত ইচ্ছা তত কামাও। কোনো বাধানিষেধ নাই। আলো ঠিক বুঝতে পারল না রুবির কথার ইঙ্গিত। তবে সে যে খারাপ কিছুর দিকে ইঙ্গিত করেছে এটা ঠিকই ধরতে পেরেছে। আলো চোখ ছোট ছোট করে বলল, এখানে এত টাকা আসে কোথা থেকে? আর এই জায়গার নাম কি? গণিকালয়। আমি রোজ আসি এখানে। চলো ভেতরে যাই। আলোর দিকে এক হাত বাড়িয়ে দেয় রুবি। এক ঝটকায় রুবির হাত সরিয়ে দেয় আলো। ওর বুকের ভেতর ধুক করে উঠে। দুমড়ে মুচড়ে গেল সে। দুই চোখ রাগে লাল হয়ে গেল। চোয়াল শক্ত হলো, চোখে জল এলো সঙ্গে সঙ্গে। আলো হিসহিসিয়ে বলল, তুমি আমাকে এমন নোংরা জায়গায় নিয়ে এলে কোন সাহসে? ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তুমি আমাকে ঠকালে। এইভাবে বিশ্বাস ভাঙলে আমার। তোমার প্রতি যে শ্রদ্ধা ও বিশ্বাস তা এখন একেবারে চুকে গেল। তোমাকে ঘৃণা করি আমি। তোমার চেহারাও আর দেখতে চাই না। আলো কেঁদে ফেলল। দুই হাতে চোখের জল মুছতে মুছতে পেছনে ঘুরে দৌড় দেয়। রুবি যেভাবে ছিল সেভাবেই দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড পর সে বাড়ির ভেতরে ঢুকে গেল। যেন কিছুই হয়নি। এইসব দৃশ্য টং দোকানে বসে বসে দেখছিল আদনান। এক হাতে চায়ের কাপ ও অন্য হাতে একটা টোস্ট বিস্কুট, গরম গরম চায় একটু একটু চুবিয়ে খাচ্ছে সে। আর পায়ের উপর পা তুলে ওদের দুজনকে দেখছিল। কথাগুলো ও কানে এসেছে সবই। পতিতালয়ে আরেকজন নতুন পতিতা এসেছে দেখে নাক ছিটকিয়েছিল প্রথমে। পরক্ষণে যখন দেখল আলো পাশের মেয়েটির সাথে রাগারাগি করে কাঁদতে কাঁদতে চলে গেল। পতিতালয়ের ভেতরে ঢুকল না তখন সে ভারী অবাক হল। চায়ের কাপ ও বিস্কুট রেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। 10 টাকা বিল দিয়ে দৌড় দেয় সে।
একটু যেতেই আলোকে পেয়ে গেল। রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। কাঁদতে কাঁদতে ফর্সা মুখটাকে লাল করে ফেলেছে। আহারে মায়া লাগলো আদনানের। সে তার প্যান্টের পকেট থেকে একটা রুমাল বের করে আলোর দিকে বাড়িয়ে দেয়। তারপর নরম গলায় বলল, এটা ধরুন। মুখ মুছে নেন। খারাপ দেখাচ্ছে। অপরিচিত লোকটাকে দেখে আলো সংকোচ করল। যেন বিড়ম্বনায় পড়ে গেল। আলোর কণ্ঠ শীতল। সে বলল, লাগবে না। থ্যাংক ইউ। আদনান ভ্রু কুঞ্চিত করে বলল, নিবেন না কেন? আমার রুমালের কি দোষ? এ কথায় ভারী অবাক হয় আলো। আপনার রুমাল কোনো দোষ করেনি। আমি আপনার থেকে রুমাল নেব না। অপরিচিত লোকের থেকে আমি কিছু নিই না। আলো মৃদু আওয়াজে বলল। আদনান গা ছাড়া ভাবে বলল, তাহলে আসুন পরিচিত হই। তারপর তো নিবেন? বিস্মিত আলো চোখ গোল গোল করে তাকিয়ে রইল। মুখে কোনো আওয়াজ নেই তার। মনে মনে ভাবল, লোকটা কি গায়ে পড়া। ও যত তাকে এড়িয়ে যেতে চাইলে লোকটা তত কথা বলে বলে মাথা খাচ্ছে। আলো ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে রিকশা খুঁজতে লাগল। আদনান ওর চোখের অভিব্যক্তি বুঝে গেল। আদনান বলল, এখানে রিকশা পাবেন না। রিকশার জন্য আরও সামনে যেতে হবে। এই পাড়ায় রিকশা সহজে আসে না। আলো অস্বস্তিতে পড়ে গেল। নিজেকে গুটিয়ে নিতে চাইল সে। লজ্জায় জড়সড় হয়ে দাঁড়ায়। কি বিপদে পড়ল সে। এমন এক পাড়ায় ও এসেছে যার নাম শুনলেই লোকে ছিছি করে। ইসস কি লজ্জা। হুট করে মাথায় এলো মাস্টার মশাইয়ের কথা। তিনি যদি জানতে পারেন সে টাকা দিতে পারছেন না বলে ও এমন এক নিকৃষ্ট জায়গায় এসেছে, তাহলে কতটা কষ্ট পাবেন উনি। আহারে বেচারা কাচের মতো ভেঙে গুড়িয়ে যাবেন। ভেঙে পড়বেন। হয়তো ওকে ঘৃণা করতে শুরু করবেন। আলো মাথা নাড়ল। এই মুখ ও কিভাবে দেখাবে ওর মাস্টারমশাইকে? সহসা দুই হাতে মুখ লুকিয়ে বসে পড়ল আলো। হাউমাউ করে কাঁদতে লাগল সে। এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল আদনান। সে যথার্থ চেষ্টা করে আলোর কান্না থামানোর। আলো ও আদনান একটা টং দোকানে মুখোমুখি বসে আছে। আদনান 2 কাপ চায়ের অর্ডার দেয়। ওরা দুজনে চুপচাপ বসেছিল। আলোর ভেতরে অস্থিরতা কাজ করছে। আদনানের বিপরীতে বসে থাকা আলো পায়ের তলার মাটির দিকে তাকিয়ে আছে। আলোকে জিজ্ঞেস করল আদনান, কিছু মনে না করলে আপনার নাম জানতে পারি? আদনানের কথায় মাটির উপর থেকে চোখ সরিয়ে তার দিকে দৃষ্টি স্থির করে আলো। আলো ইতস্তত বোধ করছে। বারে বারে এক হাতের নখ দিয়ে অন্য হাতের নখ ঘষা দিচ্ছে সে। আদনান ঠোঁট কামড়ে আলোকে দেখছিল। আলো একটা শীতল নিঃশ্বাস ফেলে বলল, আলো। আদনানের কণ্ঠে অদ্ভুত শীতলতা। বাহ, বেশ সুন্দর নাম। আমার নাম আদনান ভুইয়া। এই এলাকায় বাসা। আপনাকে এই এলাকায় আগে দেখিনি। আজ প্রথম পতিতালয়ের সামনে দেখলাম। তা এখানে এসেছেন কেন? আলোকে জিজ্ঞেস করল আদনান। আলোর গলা শুকিয়ে গেল এতে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা টিপটিপ করছে তখন। ধক ধক আওয়াজ হচ্ছে যেন। ভয় হচ্ছে, মানুষটা যদি তাকে খারাপ ভাবে। আলোর সম্মান হারানোর ভয় অনেক। মেয়ে মানুষের সম্মান একবার হারালে দ্বিতীয়বার কুড়ানো যায় না। সে সারা জীবন সবার চোখে কলঙ্কি হয়েই থেকে যায়। দোষ না করেও হয় দোষী। আলো ঢোক গিলল। আলো মাথা নিচু করে বলল, আমার রুমমেট আমাকে এখানে নিয়ে এসেছে। আলোর চোখের কোল গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রুজল। কেঁদে উঠল সে। দেখে ব্যস্ত হয়ে পড়ল আদনান। বলল, কাঁদবেন না প্লিজ। আমি সেইভাবে বলতে চাইনি। আমি বলতে চাচ্ছি, আমি এই প্রথম কোনো মেয়েকে দেখলাম যে পতিতালয়ের সামনে থেকে চলে এসেছে। আপনি এখানে এসেছেন কেন আর ওখান থেকে চলে এলেনি বা কেন? আদনানের কণ্ঠে বিস্ময় আলোকে আরো লজ্জায় ফেলে দেয়। আলো মাথা তুলে তাকায়। সে বলল, আমি গ্রামের মেয়ে। শহরে এসেছি 6 মাস হয়। 2 মাস ধরে কলেজ ফি ও টিউশন ফি দিতে পারছি না। ঝামেলায় পড়েছি। আর সে কথা গতকাল রুমমেটকে জানিয়েছিলাম। ও বলেছিল পার্ট টাইম জবের ব্যবস্থা করে দেবে। ঢাকা শহরে নাকি টাকা কামানো খুব সহজ। ওর কথা বিশ্বাস করে আজ আমি এইখানে। আমি জানতাম না ও আমাকে এখানে নিয়ে আসবে। যদি আগে জানতাম কখনো আসতাম না। ও একবারও বলেনি এই জায়গার নাম। আমার মাস্টার মশাই যদি এই ঘটনা জানতে পারেন তাহলে খুব কষ্ট পাবেন। মাস্টার মশাই আমাকে ঘৃণা করলে আমি সহ্য করতে পারবো না। তখনই মরে যাব।
আদনান হাত নেড়ে নেড়ে বলল, হয়েছে, আর কাঁদতে হবে না। আমি কান্না পছন্দ করি না। তবে বলতে বাধ্য হচ্ছি, আপনি সত্যি অন্য রকম মানুষ। আপনাকে দেখে আমারই গর্ব হচ্ছে। আজ যদি আপনার বাবা মা এখানে থাকতেন তারাও গর্ববোধ করতেন। কারণ কি জানেন? কারণ আপনি এমন একজন মানুষ যে টাকার লোভে পড়ে নিজেকে বিক্রি করেননি। আলোর চেহারা লজ্জায় লাল হয়ে উঠল। আদনান আবারও বলল, 1 মিনিট। আমি একটা জিনিস বুঝলাম না, আপনি আপনার বাবা মাকে নিয়ে চিন্তিত না হয়ে কোন এক মাস্টার মশাইকে নিয়ে চিন্তিত হচ্ছেন কেন? আমার বাবা মা বেঁচে নেই। আমি ছোট থেকে মাস্টার মশাইয়ের কাছে বড় হয়েছি। আদনান ভ্রু উঁচু করে বলল, আপনার মাস্টার মশাই আপনাকে ভালো শিক্ষা দিয়েছেন। সত্যি প্রশংসনীয়। প্রসঙ্গ পাল্টাতে আদনান বলল, একটা বিষয় লক্ষ্য করেছেন? কি? আলো জিজ্ঞেস করল। আদনান নড়েচড়ে বসল। বলল, আপনার এবং আমার নামের প্রথম অক্ষর কিন্তু আ। কি দারুণ ব্যাপার, তাই না? আলো মাথা নাড়ল। হু। আদনান আবারও রুমাল এগিয়ে দেয় আলোর দিকে। তারপর বলল, আমাদের তো পরিচয় হয়ে গেছে। এখন রুমাল নিতে আপত্তি নেই তো? আলো হেসে রুমালটা নেয়। আদনান একটু থেমে আবার বলল, পানি দিয়ে মুখ ধুয়ে নিন। তারপর রুমাল দিয়ে মুখ মুছে আমার সাথে 1 কাপ চায়ের মজা নিন। বেশি কিছু না, শুধু 1 কাপ চা খাবেন। সুন্দরী মেয়ে মানুষ পাশে বসে চা খেলে চায়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। বলেই অমায়িকভাবে হাসল আদনান। চোখে মুখে ছড়িয়ে পড়ল উজ্জ্বল হাসির রেখা। আদনানের সঙ্গে অল্প পরিচয়েই ভাব হয়ে গেল আলোর। আদনান নিজে থেকে এগিয়ে এসেছে আলোকে সাহায্য করতে। সে তাকে হোস্টেল পর্যন্ত এগিয়ে দেয়। দুজনের নাম্বার আদান প্রদান হয়। প্রায় মাঝ রাত পর্যন্ত কথা হতে লাগলো দুজনার। নিজেদের অজান্তেই মনের আদান প্রদান হয়ে গেল ওদের। 7-2 বছর হয়ে গেল আলো ও আদনানের পরিচয়ের। প্রথম আলাপে যে অস্বস্তি ও লজ্জা অনুভব সে করেছিল তা কেটে গেছে বছর 2 আগেই। এখন যেন আদনান নামক মানুষটাই আলোর সবচেয়ে প্রিয়জন হয়ে উঠেছে। যদি কেউ আলোকে জিজ্ঞেস করে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে, আলো উত্তর দেবে তার মাস্টার মশাই। যদি আবার জিজ্ঞেস করা হয় এরপর কে, তাহলে আলো বলবে আদনানের কথা। হ্যাঁ, আদনানের সাথে আলোর রক্তের সম্পর্ক নেই, আছে শুধু আত্মার সম্পর্ক। রক্ত ও আত্মার সম্পর্কের মাঝে পার্থক্য বহুত। মানুষ রক্তের সম্পর্ক ছাড়তে পারলেও আত্মার সম্পর্ক ছাড়তে পারে না। আদনান হলো আলোর মনের মানুষ। অনেক আগেই দেওয়া নেওয়া হয়েছে মন। মধুময় প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছে দুজন। জানার সাথে সময় কাটায় একসাথে, শহরের অলিগলি ঘুরে বেড়ায়, ফুচকার দোকানে দাঁড়িয়ে হাসাহাসি করে, আবার কখনো কখনো হাতে হাত রেখে দীর্ঘ পথ হাঁটে। সব মিলিয়ে যেন জীবনের সবচেয়ে মধুর সময় কাটাচ্ছে আলো। সেদিন বিকেলের কথা। দুজন বের হয়েছিল হাঁটতে। পাশাপাশি চলতে চলতে ওরা পৌঁছে গেল এক পার্কে। চারদিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে পুরনো সব করুই গাছগুলো। গাছের ছায়ায় বসে আছে ফুচকাওয়ালা, ঝালমুড়িওয়ালা আর বাদামওয়ালা। গাছের নিচের একটি বেঞ্চে বসে ওরা। আদনান কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল আলোর দিকে। আদনান ধীরে ধীরে আলোর হাতটা ধরে। তারপর বলল, আলো, তুমি জানো না, তোমাকে পাশে পেলে মনে হয় আমি বুঝি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। তোমার হাসিটা যেন আমার বাঁচার কারণ হয়ে গেছে। আলো চোখ নামিয়ে লাজুক হাসল। ওর গাল দুটো হালকা গোলাপি হয়ে উঠেছে। আলো 2 হাতের আঙুল জড়ানো অবস্থায় নড়াচড়া করছিল। হঠাৎ আলো একটু ঝুঁকে আদনানের কাঁধে মাথা রাখল। তারপর ফিসফিসিয়ে বলল, আদনান, এভাবে থাকি কিছুক্ষণ। আদনানের হৃৎস্পন্দন থেমে গিয়ে আবার যেন চলতে শুরু করল। সে আলোর মাথার ওপর হাত রেখে খুব শান্ত স্বরে বলল, থাকো আলো, যতক্ষণ তুমি চাও। পার্কের ওদিক থেকে বাদামওয়ালার মৃদু ডাক ভেসে এলো, বাতাসে ভাসছে বাদাম ভাজার গন্ধ। আদনান আলোকে বসিয়ে রেখে বাদাম কিনতে গেল। 10 টাকার বাদাম নিয়ে এলো সে। বাদাম খাওয়া প্রায় শেষের দিকে। আলো পা দুলাতে দুলাতে আদনানের দিকে মুখ তুলে তাকায়। কণ্ঠস্বর নরম করে খুব ধীরে ধীরে আলো বলল, জানো আদনান, তুমি সাথে থাকলে মনে হয় আমার পৃথিবী রঙিন হয়ে ওঠে। আর যখন থাকো না, তখন সব অন্ধকারে ডুবে থাকে। বলেই হাসল। তুমি সব সময় আমার সাথেই থেকো। এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে আলোর।
আগামীকাল হোস্টেল ছেড়ে গ্রামে ফিরে যেতে হবে তাকে। তাই আজ আদনানের সাথে দেখা করতে এসেছে সে। মনের সব কথা খুলে বলবে আজ। বিয়ের কথাও বলবে। মনে মনে খুব খুশি সে। লাল রঙের শাড়ি পরে এসেছে আলো, ওর চুলের খোপায় কৃষ্ণচূড়া কাছ থেকে এক থোকা ফুল ছিঁড়ে গেঁথে দিয়েছে আদনান। আলো গভীর দৃষ্টিতে আদনানের মুখের দিকে তাকালো। কেমন বিষণ্ণ দেখাচ্ছে তাকে। মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে খুব পেরেশান সে। আলো বোঝার চেষ্টা চালালো আদনানের মনে কি চলছে। অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন করবে করবে করেও করা হয়নি। হঠাৎ সে প্রশ্নটা করে ফেলল, আলো তুমি আমায় ভালোবাসো? হু। কেন? আকাশের দিকে তাকিয়ে গভীর শ্বাস ফেলল মানুষটা, তারপর মাথা নিচু করে এক পলক দু পলক দেখল সে আলোকে। তার ডাগর ডাগর গভীর আখিতে চোখ রেখে নির্বিকার গলায় বলল, কোনো কারণ নেই। সত্যি নেই? হয়তো আছে। আমার জানা নেই। খানিকক্ষণ মৌন থেকে আলো বলল, বিয়ে করবে আমায়? না। পাশে বসা সুপুরুষটির মুখে প্রত্যাখ্যান শুনে কপালে চার ভাঁজ পড়ল আলোর। ভ্রু কুঞ্চিত করে সঙ্গে সঙ্গে সে প্রশ্ন করল, কেন? আদনানের সবচস্ত জবাব, বউ বাচ্চা আছে আমার। 8 বর্ষণের রাত। মুষলধারে বৃষ্টি পড়ছে। বৃষ্টির জন্য উঠোনের আম গাছটাও দেখা যাচ্ছে না। এ সময় একজন পুরুষ লোক হাতের থলে মাথার ওপর ধরে বৃষ্টি থেকে বাঁচতে দৌড়াতে দৌড়াতে এসে উঠল এক বাড়ির বারান্দায়। ঠান্ডা বাতাস ও বৃষ্টিতে ভিজে শিরশির করে কাঁপছে লোকটা। দুহাত বুকের ওপর ভাঁজ করে শীতে কাঁপছিল। দাঁতে দাঁত কটমট করছে। সহসা দরজা খোলার শব্দে ঘুরে তাকালো সে। অন্ধকারে তেমন কিছুই দেখা গেল না। তবু তাকিয়ে রইল লোকটি। একজন মধ্য বয়স্ক বেরিয়ে এলেন। অন্ধকার চিরে ভেসে এলো সে মধ্য বয়স্কের কণ্ঠ। সে বলল, এই বৃষ্টির রাতে বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। লোকটি বুঝল অন্ধকারে থাকা মানুষটা একজন মধ্য বয়স্ক, তাই তার বাড়িতে অতিথি হতে আপত্তি নেই ওর। এই গা হিম করা ঠান্ডা থেকে তাকে বাঁচাতে আল্লাহ এই মধ্য বয়স্ককে পাঠিয়েছেন। মধ্য বয়স্কের ঘরের মাঝখানে একটা কুপি জ্বলছে, বাতাসে টিপটিপ করছে ওটা। মধ্য বয়স্ক মানুষটা তাকে বসতে দিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। একটু পরেই একটা গামছা, লুঙ্গি ও পাঞ্জাবি নিয়ে ফিরে এলেন তিনি। অপরিচিত মানুষের প্রতি এত সহৃদয় হতে আজকাল আর দেখা যায় না। মধ্য বয়স্কের হাত থেকে কাপড়গুলো নিয়ে জামাকাপড় বদলে নেয়। একটু পরেই ওর পরিচয় জানা গেল। ছেলেটার নাম ওয়াহাজ হাসেম। এই গ্রামে নতুন এসেছে। রাস্তাঘাট তেমন চেনে না। বৃষ্টির মধ্যে ভুল করে এদিকে চলে এসেছে। তাকে আশ্রয় দেখা মধ্য বয়স্ক মানুষটা। ওয়াহাজ ভেবেছিল মধ্য বয়স্ক মানুষটা এই এত বড় বাড়িতে একাই থাকে। কিন্তু না। একটু পর ওর ভুল ভাঙল। মধ্য বয়স্ক ব্যক্তি বলল, বৃষ্টিতে ভিজেছ? তোমার ঠান্ডা লাগছে নিশ্চয়ই। একটু অপেক্ষা করো বাবা, আমার মেয়ে চা বসিয়েছে। এখনই হয়ে যাবে। সে থেমে থেমে বলল, ও চা খুব ভালো বানায়। ওর হাতের চা একবার খেলে তুমি চায়ের প্রেমে পড়ে যাবা। ওয়াহাজ অপ্রস্তুতভাবে হাসল। এই ঝড়বৃষ্টির রাতে হঠাৎ একজনের বাড়িতে এসে ঢুকেছে সে, আর লোকটাও তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কেমন অস্বস্তি লাগতে লাগল। মোড়ায় বসা ওয়াহাজ থরথর করে কাঁপছে দেখে মধ্য বয়স্ক ব্যক্তি ভেতর ঘরে গেল। হাতে করে একটা মোটা শাল নিয়ে এলো সে। ওটা ওয়াহাজের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা গায়ে জড়িয়ে নাও। ঠান্ডা কম লাগবে। ওয়াহাজ তাই করল। শালটা গায়ে জড়িয়ে ধরে বসে রইল। খানিকক্ষণ পরে ভেতর ঘরের দরজার সামনে একজন মেয়েলোক এসে দাঁড়ালো। দরজায় লাগানো পর্দার আড়ালে দাঁড়িয়ে সে। কুপির আলোয় তার পা দেখল ওয়াহাজ। ফর্সা ত্বক, আলতা রাঙা পায়ে আবার নুপুর পড়েছে, হাঁটার সময় ছনছন শব্দ হয়। ওয়াহাজ মাথা নিচু করে ফেলল। পর্দার আড়ালে থেকে রমণী 2 কাপ চা ট্রে সহ বাড়িয়ে দেয়। ট্রেটা নেয় মধ্য বয়স্ক ব্যক্তি। তারপর ওয়াহাজের কাছে এসে বসে তিনি 1 কাপ চা ওয়াহাজকে দিয়ে দ্বিতীয় কাপটা নিজের জন্য তুলে নেন। ওয়াহাজ চা কাপ হাতে নিয়ে বসে রইল। খাবে কি খাবে না ভাবতে লাগলো সে। রমণী ধীরে ধীরে পর্দা একটু সরিয়ে বসার ঘরে দৃষ্টি ফেলল। আজ আবার কাকে অতিথি আপ্যায়ন করছে মাস্টার মশাই? দেখতে হচ্ছে তো। পর্দার ফাঁক গলে এক পলক পুরুষ লোকটিকে দেখল আলো, তারপর নুপুরের ছনছন শব্দ তুলে দরজার আড়াল থেকে চলে গেল।
যতটা ভেবেছিল ততটা সুন্দর না। কণ্ঠস্বর সুন্দর, মুগ্ধ করার মতো, কিন্তু চেহারা না। আরেকটু পর আবার নূপুরের আওয়াজ কানে এলো ওয়াহাজের। বুঝতে বাকি নেই, মেয়েটি দরজার সামনে থেকে সরে গেছে। আলোর চা বানানোর হাত দারুণ, ঠিক ওর নানির মতোই স্বাদ হয়। কুপির টিপটিপে আলোয় লোকটাকে ভালো লাগেনি বললে ভুল হবে, বরং সে ভালো করে দেখেইনি। এক পলকে একজন মানুষকে ভালো করে দেখা যায় নাকি? উহু, যায় না। ভালো করে দেখার জন্য বারবার দেখতে হয়। কিন্তু সে তো এক পলক দেখেই চলে এসেছে। সুন্দর না কিভাবে বুঝলো? লোকটার মুখ তো শাল দিয়ে ঢাকা ছিল। উহু, আলো ডানে বামে মাথা নাড়ল। উঠে দাঁড়ালো সে। আবার হেঁটে হেঁটে বাসরঘরের সামনে এলো সে, কৌতূহল মেটানোর জন্য। লোকটা সুন্দর কি সুন্দর না দেখতেই হবে। পর্দা সরিয়ে আবার উকি দেয় সে। কি আশ্চর্য, লোকটা নেই। তবে কি চলে গেল? মাস্টার মশাই বা কোথায়? আলো পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো। বসার ঘরে পা ফেলে দরজার দিকে এগিয়ে যেতে লাগলো সে। বৃষ্টি তখনও হচ্ছে। লোকটা কি চলে গেছে? ইসস একটুর জন্য দেখতে পেল না তাকে। কেমন ছিল লোকটা জানা হলো না আর। আলোর মনে মনে আফসোস হতে লাগলো। কাউকে খুঁজছেন? সহসা কারো অযাচিত কণ্ঠে ঘাবড়ে গেল আলো। পেছনে ঘুরতে চমকে উঠল সে। কুপি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ওয়াহাজ। কুপির হলদে সোনালি আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে তার মুখটা। কি সুন্দর চোখ, ঠোঁট, নাক, চোখের ভ্রু। সৃষ্টিকর্তা কি নিখুঁতভাবেই না তাকে বানিয়েছেন। চোখের পলক পড়ল না আলোর। লোকটার ত্বক তামাটে বর্ণের, তবে সুন্দর বলতে গেলে সে সুদর্শন যুবক, বলিষ্ঠ দেহ, সুন্দর চেহারা। আর কি চাই একজন পুরুষের? আলোর হুঁশস ফিরল। সে দ্রুত ভেতর ঘরের দিকে ছুটে গেল। তখনও তার পায়ের নূপুর ছনছন ঝনঝন শব্দে বাজতে লাগল। বৃষ্টির শব্দের সাথে নূপুরের শব্দ মিলেমিশে একাকার হয়ে গেল। 8। ঘড়ির কাঁটায় 9টা বাজে। রাতের নিস্তব্ধতা ঘিরে রয়েছে পুরো বাড়িটা। বারান্দার রেলিংয়ের ওপর বসা মিনি, ওর ছোট ছোট চোখজোড়া স্থির হয়ে আছে বাইরে। অন্ধকারে মৃদু জ্বলছে আরও এক জোড়া চোখ। বারান্দা থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে একটা পুরুষ বিড়াল। মিনিকে ডাকছে সে। মিনির সাথে বন্ধুত্ব করতে এসেছে। মিনি ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। নিজের মতো আরেকটা বিড়াল দেখে কিছুটা ভয় পাচ্ছে সে। বিড়ালটা তাকে ডাকল। মিনির গায়ের পশম দাঁড়িয়ে গেল। ওদের দুজনার মাঝে অল্প একটু দূরত্ব। পুরুষ বিড়ালটি মানুষের ভয়ে এগুচ্ছে না। সে ঠাই দাঁড়িয়ে আছে। মিনি রেলিং থেকে লাফিয়ে পড়লেই পুরুষ বিড়ালটির কাছে যেতে পারবে। মিনি এক পলক পুরুষ বিড়ালের দিকে তাকিয়ে আবার মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকায়। আলো ঘরের ভেতর কি যেন করছে। মিনি সন্দিহান হয়ে পড়ে। সে ওই পুরুষ বিড়ালটির কাছে যাবে কি যাবে না ভাবতে থাকে। সহসা ডাক পড়ল আলোর। সঙ্গে সঙ্গে মিনি লাফিয়ে পড়ে। না, সে বাইরে যায়নি, বরং পুরুষ বিড়ালটিকে বুড়ো আঙুল দেখিয়ে ভেতরে চলে গেল। আলো ওকে খেতে দেয়। সে পা গুটিয়ে বসে আরামসে খেতে লাগল। পাশে সৌরভ ও আলোও খেতে বসেছে। আলো বা হাতে মিনির মাথার হাত বুলিয়ে বলল, তোকে ভাজা মাছ আরেকটা দিই? মিনি যেন ওর কথা বুঝতে পারে। সে পরপর দুবার চোখের পলক ফেলল। অমনি তাকে আরেকটা মাছ দেয় আলো। সৌরভ ওদের দিকে তাকায়। ভাতের সাথে তরকারি মাখাতে মাখাতে আলোর দিকে তাকিয়ে সে বলল, হেরে মা, তুই কি এই বছর আর ইউনিভার্সিটিতে ভর্তি হবি না? ভর্তির আর 1 মাস আছে। আর কত দিন গেলে অ্যাডমিশন নিবি বল? প্রশ্ন করে মেয়ের মুখে দিকে তাকিয়ে রইল সৌরভ। আলোর সেদিকে কোনো আগ্রহ নেই। সে মিনিকে মাছ দিয়ে নিজে খেতে বসল। সৌরভ আবারও বলল, আমার যে স্বপ্ন, তুই পড়াশোনা শেষ করে মস্ত বড় এক মানুষ হবি। অনার্স কমপ্লিট করে মাস্টার্স করতে ইতালি যাবি। অথচ তুই কি না আমার কথার গুরুত্বই দিচ্ছিস না। ওই হোস্টেল ছেড়ে এলি, তারপর থেকে থ হয়ে বসে রয়েছিস। কি হয়েছে বলবি তো আমাকে? না বললে বুঝবো কি করে? আলো মাথা তুলল। 1 পলক 2 পলক তাকিয়ে রইল। তারপর ভাবলেশহীন গলায় বলল, কি বলবো? আমার কিছুই হয়নি। তুমি আমাকে নিয়ে অহেতুক চিন্তা করো। আর চিন্তা করতে হবে না, এই মাসেই অ্যাডমিশন নেব। তোমার ইচ্ছাই পূরণ করব। সৌরভ খুশি হয় খুব।
সৌরভ মমতা মাখানো গলায় বলল, আমি তোর জন্য সবসময় দোয়া করি। আল্লাহ তোকে উঁচু মাকাম দান করুক। আমিন। মাথা নিচু করে নরম স্বরে বলল আলো। 9। আলো আবারও হোস্টেলে উঠল। সে খুব ভোরে উঠে পড়ার টেবিলে বসে পড়তে শুরু করে। খোলা জানালা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ঢুকছে, ঠান্ডায় দাঁতে দাঁত কটমট শব্দ হচ্ছিল। জানালা বন্ধ করে আবারও পড়তে লাগল। যে করে হোক মাস্টার মশাই এর ইচ্ছা তাকে পূরণ করতেই হবে। আলো মরিয়া হয়ে পড়াশোনা করতে লাগে। সে মাঝে মধ্যে ভয় কুঁকড়ে যেত। মনে মনে নিজেই নিজেকে প্রশ্ন করত, আমি পারব তো? মন ক্লান্ত হয়ে বসে পড়ত। তারপর আবারও উঠে দাঁড়াত। তাকে পারতেই হবে। মাস্টার মশাই এর অনুপ্রেরণা তার শক্তি। 4 বছর দেখতে দেখতে কেটে গেল। পরীক্ষার রেজাল্ট দেখে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল আলো। পরক্ষণেই খুশিতে লাফিয়ে উঠল। দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়ে আনন্দে। মাস্টার মশাইকে জড়িয়ে ধরে সে বলল, মাস্টার মশাই আমি পেরেছি। এবার আমাকে আর কেউ আটকাতে পারবে না। আমি স্বাধীন হয়ে উড়ব আকাশে। আরও একটা স্বপ্ন আছে। সেটাও পূরণ করব। আমি তোমার ইচ্ছা পূরণ করব। আলোর জীবনে নতুন আলোর ঝলকানি নেমে এলো। ইতালির একটি বিশ্ববিদ্যালয়ে সে স্কলারশিপ পেয়েছে। ইমেইল পাওয়া মাত্র কান্না করে বুক ভাসিয়েছে। কান্না করে বুক ভাসিয়েছে সৌরভ। তার যে স্বপ্ন পূরণের পথে। বিদেশে যাওয়ার দিন। এখন বিকেল বেলা। 4টায় আলোর ফ্লাইট। বিশাল শহরের বাসস্ট্যান্ডে এসে নামল ওরা। সুটকেসটা হাতে নিয়ে চলছে সৌরভ, তার পাশে হাঁটছিল আলো। সৌরভ বারবার আলোর মুখের দিকে তাকাচ্ছিল। সে বলল, মন খারাপ নাকি ভয় করছে? আলো এক নিঃশ্বাসে বলল, দুটোই। সৌরভ হেসে বলল, মন খারাপ করিস না। কয়েক দিনের ব্যাপার, মাস্টার্স করে আবার চলে আসবি। আর আল্লাহর কালাম সাথে থাকলে ভয় পাওয়ার কিছু নেই। মনে মনে দোয়া পড়বি। সব কিছু স্বাভাবিক লাগবে। আলোর চোখে জল জমে উঠল। সৌরভ বলল, বিদেশ যাচ্ছিস রে মা, ওখানে তুই সব। তোর সবকিছু নিজেকেই করতে হবে। যেমনটা হোস্টেলে করতিস। আমি জানি কোনো কিছুই তোর জন্য কঠিন না, তুই সব সামলে নিবি। টাকার প্রয়োজন হলে আমাকে কল করবি। আর সাহস হারাবি না। আল্লাহ সবসময় তোর সাথেই আছেন। আলো তার মাস্টার মশাইকে জড়িয়ে ধরল। আশেপাশের মানুষ ফ্যালফ্যাল চোখে তাকিয়ে তাদের দেখে সৌরভ তাদের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, আমার মেয়ে আজ বিদেশ চলে যাবে। তাই একটু কাঁদছে। তারা আবার নিজেদের মতো চলতে শুরু করে। আলো কাঁদতে কাঁদতে বলল, তোমাকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে বাবা। সৌরভের বুকের ভেতর ধুক করে উঠল। চোখে জল জমল। এতগুলো বছর সে যে ডাক আলোর মুখে শুনতে চেয়েছিল আজ তা সে শুনল। আজ যে খুশির সীমা রইল না সৌরভের। সে কাঁদতে লাগল। বাবা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে। কি অদ্ভুত দৃশ্য। সৌরভ মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, তোর ফ্লাইটের দেরি হয়ে যাবে মা। জলদি চল। 10। ইতালির ছোট্ট একটি শহরে আলোর ডরমেটরি। 1 সপ্তাহ হয় সে ইতালিতে এসেছে। এরই মধ্যে রুমমেট দুজনের সাথে ভালো বন্ধুত্ব হয়েছে তার। তারা অন্য দেশের মানুষ। আলো রোজ সকালে 1 কাপ কফি নিয়ে বসে জানালার সামনে। তারপর অনেকক্ষণ বাইরে তাকিয়ে থাকে। জানালার বাইরে দূরের পাহাড়গুলোর উপর সূর্যের সোনালি রোদ জ্বলজ্বল করছে। রাস্তায় মানুষজন সকাল সকাল হাঁটতে বেরিয়েছে। আলো জানালার পাশে বসে তাদেরকে দেখে অদৃশ্য সুখ অনুভব করে। 1 চুমুক কফি খেয়ে গভীর শ্বাস নেয় আলো। তার নতুন জীবন ভালোই কাটছিল, হঠাৎ করে আপদ হয়ে এন্ট্রি নিল সাদ। ওর মুখোমুখি হতে হবে বলে আজও ইউনিতে যেতে মন চাইছে না আলোর। তবু সে গেল। ইউনির সামনেই দাঁড়িয়ে আছে সাদ। সে আলোকে আসতে দেখে মিষ্টি করে হাসল। তারপর একটা গোলাপ তার দিকে বাড়িয়ে দিয়ে সাদ মিষ্টি কণ্ঠে বলল, আই লাভ ইউ আলো। সাদ মুসলিম ঘরের ছেলে। জন্মের পর থেকে ইতালিতে বাস। তাই বাংলা খুব একটা পারে না। ওর আধভাঙা বাংলা শুনে মেজাজ খারাপ হয় আলোর। আলো গভীর শ্বাস নিল। আজ সে কিছু করা কথা সাদকে শুনিয়ে দেবে। একটা মানুষের পেছনে এত ঘোরার কি আছে? হেহহ নির্লজ্জ ছেলে। সে মনে মনে একবার কথাগুলো গুছিয়ে নিল। তারপর বলল, সত্যি ভালোবাসো? সাদ দুবার মাথা নাড়ল। আলো পুনরায় জিজ্ঞেস করল, আচ্ছা তাহলে বলো ভালোবাসা কি?
সাদ দেনা মোনা করতে লাগলো। এক কথায় সে বলতে পারল না। ভালোবাসা আসলে কি? আলো মৃদু হাসল। তারপর শান্ত গলায় বলল, ভালোবাসা এত সহজ জিনিস না। এটা খুব জটিল বস্তু, শুধু মুখে দু চারটে শব্দ উচ্চারণ করলেই ভালোবাসা হয়ে যায় না। ভালোবাসার জন্য মন থেকে ভালোবাসা উপলব্ধি করতে হয়। যতক্ষণ ভালোবাসা উপলব্ধি না করা হয় ততক্ষণ মনে টান আসে না। আর মনের টান না থাকলে সেখানে ভালোবাসাও থাকে না। সাদ কণ্ঠস্বর নরম করে বলল, আমি তোমাকে প্রপোজ করলাম আর তুমি তা পরোক্ষভাবে প্রত্যাখ্যান করলে। আলো আবারও হাসল। সে অদ্ভুত কণ্ঠে বলল, মানুষ বড় স্বার্থপর সাদ, এরা শুধু নিজের স্বার্থটুকুই বোঝে। মানুষ তার শখের মানুষকে পেয়ে গেলে অবহেলা করে, আর না পেলে সারা জীবন আফসোস করে। পেয়ে অবহেলা করার চেয়ে সারা জীবন আফসোস করা ঢের ভালো। আলো একটু থামল। দম নিয়ে সে ফের বলল, আমাকে ভালোবেসো না। কোনো লাভ হবে না। আমি এতদূর দেশে ভালোবাসি করতে আসিনি। আমি এসেছি আমার মাস্টার মশাই, আমার বাবার স্বপ্ন পূরণের জন্য। আলো সেদিন সাদের থেকে পিছু ছাড়িয়ে নিল। তারপর মন লাগিয়ে পড়ালেখা করতে লাগল। যে করে হোক বড় মানুষ হতে হবে তাকে। প্রতিদিন 4 বার করে মাস্টার মশাই এর সাথে ফোনে আলাপ করে সে। প্রতিটা কথার শেষে বাবা বাবা বলে ডাকে, আর বলে যতই বাবা ডাকি ততই ডাকতে ইচ্ছা করে, এত ডাকি তবু মন ভরে না। সৌরভ মাস্টার হাসেন। তার স্বপ্ন পূরণ হয়েছে। আর কোনো ইচ্ছে অপূর্ণ নেই তার। এবার মেয়েটার একটা বিয়ে দিতে পারলেই তার শান্তি। সমাপ্ত।